আসসালামু আলাইকুম। সবাই অধীর আগ্রহে ছিলে যে নাবিল ভাইয়া কখন আসবে আর কখন। ঠিক যাতে টার্গেট সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং ডি ইউনিট, অপরদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট। আমার গুচ্ছ, রাবি, চবির যে পেইড কোর্স আছে, সাম্প্রতিক কোর্স, সেগুলোতে ফ্রিতে অ্যাড করে দিব দুইজনকে। সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ মেনশন। দেখি কারা আজকে সর্বোচ্চ। ওকে, এইবার ঠিকঠাক আছে? এবার ঠিকঠাক আছে কিনা একটু ভাইকে জানিয়ে দাও যে ভাই এবার দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বা কি অবস্থা, শুনতে দেখতে পাচ্ছ কিনা একটু ভাইকে জানিয়ে দাও তো। সবাই একটু জানিয়ে দাও এবার ঠিক আছে কিনা। এইবার ঠিক আছে কিনা একটু ভাইয়া পুরো জানিয়ে দাও যে এইবার ঠিক আছে কিনা। ঠিক থাকলে আমি আর দেরি না করে শুরু করে দেই। সবাই শেয়ার মেনশন আর রিয়েক্টটা করে ফেলো। সবাই 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 রান করে ফেলো। সবাই একটু শেয়ার মেনশন আর রিয়েক্টটা করে ফেলো, ডান করে ফেলো। আমিও শুরু করে দিচ্ছি বিসমিল্লাহ বলে। হ্যাঁ, সো আমি যেটা বলবো, তোমাদের সিইউবিডিতে এই টপিকগুলোই আসবে, সলভ করবো। তোমরা সবাই মানে যখন প্রশ্নটা দেখবা, তোমার কাজ হচ্ছে দ্রুত কমেন্টটা করে দেওয়া, দ্রুত তোমার রেসপন্সটা জানিয়ে দেওয়া যে উত্তরটা কী হতে পারে, চেষ্টা করে দেখো। আর তুমি যখন দ্রুত উত্তর দিবা তখন আমি পরের প্রশ্নে যাব। হ্যাঁ, সো আমাদের শুরু করার সময় হয়ে গেছে। ওকে, অলরাইট, ওকে, ফাইন ফাইন, চলে আলহামদুলিল্লাহ। ওকে, আমাদের আজকে 31তম প্রশ্ন। তোমরা বলতে পারো 31তম কেন? কারণ গতকাল আমরা 30টা প্রশ্ন সলভ করেছি, আজকে 31 থেকে শুরু করলাম। সো তোমরা উত্তর করে ফেলো যে ডুরান্ট লাইন অবস্থান করছে যে দুটি দেশের মাঝখানে। আমি বারবার বলছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট, ডি ইউনিট, রাবি এ ইউনিটে প্রণালী সীমারেখা। প্রণালী সীমারেখা এমন একটা টপিক যেখান থেকে তোমার কোথায় প্রশ্ন আসে, বিউপিতে প্রশ্ন আসে, চবিতে প্রশ্ন আসে, রাবিতে প্রশ্ন আসে, অন্যান্য বিশ্ববিদ্যালয়েও কিন্তু প্রশ্ন আসে, আমি কিন্তু বারংবার বলেছি। সো তোমরা উত্তর করে দাও যে ডুরান্ট লাইন অবস্থান করছে কোন দুটি দেশের মাঝে। কি লাইন? ডুরান্ট লাইন বা ডুরান্ট রেখা। ঠিক আছে, ডুরান্ট লাইন কোন দুটি দেশের মাঝখানে অবস্থান করছে? একটু তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ডুরান্ট লাইন কোন দুটি দেশের মাঝখানে অবস্থান করছে। ডুরান্ট লাইন কারা কারা কমেন্ট করছো? ডুরান্ট লাইন কি হবে 31-এর উত্তর? তোমরা বলতেছো যে কেউ আফগানিস্তান পাকিস্তান দিচ্ছ। আচ্ছা, আমি বলে দেই রাশিয়া পোল্যান্ড, রাশিয়া পোল্যান্ড। কি রাশিয়া পোল্যান্ডের মাঝখানে হচ্ছে কার্জন? ম্যাকমোহন, ভারত চীন ম্যাকমোহন লাইন ভারত চীনের মাঝখানের সীমারেখা। আচ্ছা, ইসরায়েল লেবানন মাঝখানের সীমারেখা হচ্ছে ব্লু লাইন। কি লাইন? ব্লু লাইন। সবাই লিখে ফেলো, ব্লু লাইন। আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আফগানিস্তান পাকিস্তানের মাঝখানে যেই বর্ডারটি আঁকা হয়েছে, স্যার মর্টিমার ডুরান্ট। কে দিয়েছে? স্যার মর্টিমার ডুরান্ট। তিনি যে রেখাটি দিয়েছেন সেটি কিন্তু ডুরান্ট লাইন বা ডুরান্ট রেখা। সো এইটা উত্তর হবে আফগানিস্তান পাকিস্তান। কারা সঠিক উত্তর দিয়েছো আমাকে একটু জানিয়ে দিও। ওকে, একজন লিখছে আমাকে কেউ মেনশন দিল না। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে কেন মেনশন দিচ্ছ না? একটু মেনশনটা করে দাও, রিয়েক্টটা দিয়ে শেয়ার করে দাও আইডিতে, যাতে আমরা এত রাতে এই রোজার মাসে ক্লাস করছি, কিছু ফ্রেন্ড হয়তো ভালো কিছু ক্লাসের আশায় বসে থাকে, হয়তো তারা মেনশনটা পায় না। তুমি মেনশন করে দাও, ওদের টেনশন কমে যাবে। দেখি কারা মেনশন করছো। সো আফগানিস্তান পাকিস্তান ডুরান্ট লাইন, আফগানিস্তান পাকিস্তান ডুরান্ট লাইন। থ্যাংক ইউ, আফগানিস্তান পাকিস্তান। পরবর্তী প্রশ্ন, জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? প্রণালী স্ট্রেইট থেকে প্রশ্ন করেছি, বারংবার বলছি প্রণালী টপিকটা দেখে যাবা ইনশাল্লাহ, প্রণালী টপিকটা দেখে যাবা। সো আমাকে বলতে হবে জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে। দেখি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, তোমাদের কমেন্টগুলো একটু দেখি এই ফাঁকে। আমি তো তোমাদের কমেন্টগুলো একটু দেখতে হবে এই ফাঁকে, তোমরা উত্তর করো। সো জান্নাতুল মাওয়া তাসনিমের উত্তর সঠিক হয়েছে, ফারজানা আলম মিমের উত্তর সঠিক হয়েছে। এখানে কিন্তু এমডি ফিজ অনেক মেনশন করেছে, যারা মেনশন করবা শেয়ার করবা তাদের জন্য গিফট আছে, আমি আগেই বলছি। ওকে, তারপর হচ্ছে কলমের কালারটা পরিবর্তন করলে ভালো হয়। আচ্ছা, কলমের কালার যদি পরিবর্তন করলে ভালো হয় তাহলে আমি কি হলুদ কালার করে দিব? ওকে, আমি হলুদ কালার করে দিলাম। এবার বোধহয় ঠিক থাকবে, রাইট? এবার বোধহয় একটু ঠিক থাকবে, কোনো সমস্যা নাই। কলমের কালার আমি পরিবর্তন করে দিলাম, ওকে, ফাইন। দেখি উত্তর কি হবে। 32-এর উত্তর দিচ্ছ স্পেন পর্তুগাল। আবার কেউ উত্তর দিচ্ছ স্পেন পর্তুগালটা উত্তর দিচ্ছ। এখন দেখি জিব্রাল্টার প্রণালী, রাইট? জিব্রাল্টার প্রণালী, এখানে কি সঠিক উত্তর আছে কিনা সেটাই জানার আসলে বিষয়, যে সঠিক উত্তরটা এখানে আছে কিনা। জিব্রাল্টার প্রণালী, রাইট? জিব্রাল্টার প্রণালী। আচ্ছা, দেখি সঠিক উত্তরটা কেউ বলতে পারো কিনা। স্পেন পর্তুগাল হবে? দেখি জিব্রাল্টার প্রণালী, দেখি কে উত্তর দিতে পারো। মানে তোমরা পড়াশোনাটা করতে হবে ভাই, পড়াশোনাটা না করে উত্তর দিতে পারবা না।
তোমরা উত্তর দিতে পারবে না, পড়াশোনা না করে উত্তর দিতে পারবে না, এটাই বলে দিলাম। তোমরা পড়াশোনা না করে উত্তর দিতে পারবে না, ঠিক আছে? পড়াশোনা না করে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। ওকে, আচ্ছা, পড়াশোনা না করে তোমরা এটার উত্তর দিতে পারবে না। জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী, আবারও বলছি, পড়াশোনা না করে এই প্রশ্নের উত্তর দিতে পারবা। জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে কাকে কাকে? জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে কাকে কাকে? ওকে, আচ্ছা, এই যে সবাই স্পেন পর্তুগাল উত্তর করলা, কিসের বেসিসে উত্তর করলা তুমি? আমাকে বলতে হবে যে তুমি কিসের বেসিসে উত্তর করলা, একটু জানাও, আমাকে একটু জানাও। আফসোস, আফসোস হয়। তোমরা কিসের বেসিসে উত্তর করলা? তোমরা কিসের বেসিসে উত্তর করলা? জিব্রাল্টার প্রণালী, স্পেন পর্তুগাল। আচ্ছা, স্পেন পর্তুগাল হবে? দেখি কে বলতে পারো। স্পেন মরক্কো, স্পেন মরক্কো কে বলছে রে? স্পেন মরক্কো কে বলছে? উত্তর সঠিক, স্পেন মরক্কো, স্পেন মরক্কো উত্তর সঠিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খেয়াল করো, জিব্রাল্টার প্রণালী এমন একটা প্রণালী যেটা আফ্রিকা এবং ইউরোপ এই দুইটা মহাদেশকে পৃথক করেছে, মহাদেশকে পৃথক করেছে। ইউরোপের সাইডে পড়েছে স্পেন, আফ্রিকার সাইডে পড়েছে হচ্ছে মরক্কো। যদি দেশ বলে আফ্রিকায় মরক্কো স্পেন, আর যদি মহাদেশ বলে তাহলে ইউরোপ আফ্রিকা, এই দুইটাকে সে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। ভূমধ্যসাগর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কিন্তু এই জিব্রাল্টার প্রণালী। তাহলে এটা হবে এইটা, এর মাঝখানে জীবন হবে না। এগুলো বসফরাস প্রণালী হতে পারে, ঠিক আছে, এগুলো ইংলিশ চ্যানেল হতে পারে, কিন্তু স্পেন পর্তুগাল এখানে কোনো সঠিক উত্তর নাই, সঠিক উত্তর নাই। হবে স্পেন আর হচ্ছে এদিকে হবে মরক্কো, অথবা মহাদেশ দিলে হবে ইউরোপ আর আফ্রিকা, আফ্রিকার দেশ যেহেতু মরক্কো। খুব খারাপ লাগলো, কে কে ধোকা খাইছো আমাকে বলো, কে কে ধোকা খাইছো। পরবর্তী প্রশ্ন, কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে? এই প্রশ্নের উত্তর যে না পারবা সে তো আজকে মার খাবা, সে আমার হাতে শিওর মার খাবা, সে আমার হাতে শিওর মার খাবা, যে এই প্রশ্নের উত্তর না করতে পারবা, যে এই প্রশ্নের উত্তর করতে না পারবা সে মার খাবা, শিওর, শিওর মার খাবা। দেখি কে উত্তর করতে না পারো মার খাইতে চাও আমি দেখি, যে উত্তর করতে না চাও মার খাইতে চাও আমি দেখব, কে উত্তর করতে না চাও মার খাইতে চাও ভুল উত্তর করো আমি দেখব, দেখি কার কার ভুল হয় আর কে কে মার খাইতে চাও এটা জাস্ট দেখবো আমি, এতটুকু আমার দেখার আছে। ওকে, কার উত্তর ভুল হয় কার উত্তর সঠিক হয় এটা আমার দেখতে হবে। দেখি, দেখি, ওকে তোমরা উত্তর করছো, উত্তর করছো কি? পক প্রণালী, পক প্রণালী, পক প্রণালী উত্তর করছো। কারা কারা? বেরিং দিছে ক্যাডারে? সুহান আহমেদ, উত্তর ভুল, বেরিং হবে না, বেরিং হবে না, পক হবে, পক হবে, পক হবে, ইয়েস ইয়েস ইয়েস, এটা হবে পক প্রণালী, পক প্রণালী। এবার বলো এই বেরিং প্রণালী কোন কাকে কাকে পৃথক করেছে এটা আমাকে একটু জানিয়ে দাও। বেরিং প্রণালীটা জানাতে হবে, বেরিং প্রণালী জানাতে হবে। দেখি বেরিং প্রণালীটা কে কে বুঝতে পারো, বেরিং প্রণালী কে কে জানতে পারো, দেখি দেখি বেরিং প্রণালীটা কে কে জানো, বেরিং প্রণালী কে কে জানো এটা আমার দেখতে হবে। বেরিং প্রণালী কে কে জানো? বেরিং প্রণালী নিয়ে কার আইডিয়া আছে আমি দেখতে চাই। বেরিং প্রণালী কাকে কাকে পৃথক করেছে, বেরিং প্রণালী কাকে কাকে পৃথক করেছে, বেরিং প্রণালী কাকে কাকে পৃথক করেছে এটা একটু দেখিয়ে দাও, তোমরা একটু জানিয়ে দাও, দেখিয়ে দাও, শুনিয়ে দাও, বলে দাও। বেরিং প্রণালী কাকে কাকে পৃথক করেছে?
ঠিক আছে, তোমরা প্রণালী সম্পর্কে আইডিয়াটা একটু কম তোমাদের মনে হচ্ছে। দেখি বেরিং প্রণালী কাকে কাকে পৃথক করেছে, দেখি তোমাদের উত্তরগুলো কি হয়। ওকে, বিশ্ববিদ্যালয়ের ইউনিট, আচ্ছা বেরিং প্রণালী নিয়ে, ওকে ওকে ঠিক আছে। এশিয়া উত্তর আমেরিকা, এশিয়া আমেরিকা, আচ্ছা ওকে ঠিক আছে, তোমাদের উত্তরগুলো দেখলাম। আচ্ছা এখন খেয়াল করো, এটা হবে পক প্রণালী, হ্যাঁ। আর বেরিং প্রণালী হচ্ছে তোমার একদিকে রাশিয়া, অপরদিকে রাশিয়ার বিক্রি করে দেওয়া আলাস্কা, এই আলাস্কা আমেরিকার, এর মাঝখানে কিন্তু এই বেরিং প্রণালী, রাইট। পক প্রণালী একদিকে ভারত, একদিকে শ্রীলঙ্কা, এই মাঝখানে পক প্রণালী। বাবেল মানদেব প্রণালী যুক্ত করেছে এডেন উপসাগর আর হচ্ছে লোহিত সাগরকে, ঠিক আছে। একদিকে হচ্ছে ইয়েমেন আর একদিকে হচ্ছে জিবুতি, বাবেল মানদেব প্রণালী। ফ্লোরিডা প্রণালী অবশ্যই তোমার ফ্লোরিডা আর হচ্ছে তোমার মেক্সিকো উপসাগর, একদিকে আটলান্টিক মহাসাগরকে তারা কি করেছে, যুক্ত করেছে। সো এই হচ্ছে প্রণালী নিয়ে তোমাদের অনেকের কনফিউশন, আমি দেখলাম প্রণালী নিয়ে তোমাদের অনেকের কনফিউশন আছে। এখনও তোমরা যারা যুক্ত হয়ে একটা রিয়েক্ট দাওনি, রিয়েক্টটা দিয়ে দাও, আইডিতে শেয়ার করোনি, শেয়ার করে একটু জানাও, বন্ধুদেরকে একটু মেনশন দাও, রিয়েক্ট অনেকেই দাওনি। আচ্ছা পরবর্তী আমাদের যে প্রশ্ন, তোমরা একটু উত্তর করে দাও যে নতুন রাজনৈতিক দল, এটা কিন্তু সাম্প্রতিক থেকে দিলাম, এবং তোমরা জানো যে চবি বলি রাবি বলি সাম্প্রতিক থেকে এই বছর 4 থেকে 5টা করে প্রশ্ন আসতে পারে। সো এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি যেটা রয়েছে, এটার স্লোগান কি? জাতীয় নাগরিক পার্টির স্লোগান কি? জাতীয় নাগরিক পার্টির স্লোগান কি? জাতীয় নাগরিক পার্টির স্লোগান কি? দেখি এটা নিয়ে কার কতটুকু আইডিয়া আছে, এবং এই জাতীয় নাগরিক পার্টি কত তারিখে আত্মপ্রকাশ করে। প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে কিন্তু প্রশ্ন হতো, আমরা আগে দেখতাম বিভিন্ন পরীক্ষায় আওয়ামী লীগ কবে, আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয়েছে, আওয়ামী লীগ কবে প্রতিষ্ঠা হয়েছে, সেখান থেকে কবে মুসলিম শব্দ বাদ দেওয়া হয়েছে, কোথায় প্রতিষ্ঠা হয়েছে, বিভিন্ন টাইপের প্রশ্ন কিন্তু হয় রাজনৈতিক দল থেকে। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয়েছে প্রশ্ন হয়ে থাকে কিন্তু, রাইট। সো সেরকমই জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, সেটার স্লোগানটা কি? বাংলাদেশ জিন্দাবাদ, জয় বাংলাদেশ, ক্ষমতা নয় জনতা, ইনকিলাব ইনকিলাব, 4টা অপশান আছে। দেখি কে বলতে পারো, দেখি কে বলতে পারো, কার আইডিয়া আছে এটা নিয়ে আমি দেখতে চাই, কার আইডিয়া আছে একটু তোমাদের এটা দেখতে চাই। আচ্ছা কে কমেন্ট করেছো? ইসরাত রামিসা, তারপর কমেন্ট করেছো কাশপিয়া। তোমরা একটু দ্রুত কমেন্ট করবা যাতে করে আমি দ্রুত সলভ করতে পারি, রাইট। ওকে ওকে ওকে, তোমাদের কমেন্টগুলো আমি দেখছি, তোমরা একটু দ্রুত কমেন্ট করে জানাও, তোমাদের কমেন্টগুলো আমি দেখছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমরা যারা জানিয়েছো 28 ফেব্রুয়ারি উত্তর সঠিক, 28 ফেব্রুয়ারি উত্তর সঠিক। আর উত্তর হবে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, এটা হচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির স্লোগান, রাইট। এটা হচ্ছে এইটা হবে, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ যারা উত্তর দিয়েছো। তোমাদের আইডিয়া আছে, সাম্প্রতিক সম্পর্কে তোমাদের একটু আইডিয়া আছে, রাইট, সাম্প্রতিক সম্পর্কে আইডিয়া আছে। আমাদের পরবর্তী প্রশ্ন যে সম্প্রতি কোন দেশটির সাথে, প্রশ্ন বুঝো এই টাইপের প্রশ্ন কিন্তু হয়, সম্প্রতি কোন দেশটির সাথে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি মানে পিকেকে যুদ্ধবিরতি ঘোষণা করে, মানে একটা দেশের সাথে পিকেকের যুদ্ধ ছিল, ওই পিকেকে ওই দেশটার সাথে তাদের যুদ্ধবিরতি ঘোষণা করে খুবই সম্প্রতি। সো এইটার উত্তর কী হবে? সিরিয়া, লেবানন, তুরস্ক, পাকিস্তান। তোমাদের এই কুর্দি বা কুর্দ জাতি বা কুর্দিস্তান, কুর্দ জাতি কোন কোন জেলায় আছে, কার সাথে তোমার এদের যুদ্ধবিরতি হয়েছে, এই পার্টির প্রধানকে, এই পার্টি কবে আত্মপ্রকাশ করে, এই বিষয়গুলো জানতে হবে। একজন লিখেছে জয় হাসু আপা, ঠিক আছে, জয় বাংলা জয় বাঙ্গল বল্টু। আরে ভাই রে ভাই, তোমাদের কমেন্ট দেখলে মনে করো কি বলো। সো তোমরা একটু বলো এটা কী হবে উত্তর, এটা উত্তর কী হবে? কোন দেশটির সাথে এই পিকে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি তাদের দীর্ঘদিনের একটা লড়াই সংগ্রাম ছিল। তোমরা যদি পিকেকে নিয়ে জানো বা গুগলে জানতে চাও তাহলে বুঝবা। সো উত্তরটা কী হবে একটু জানিয়ে দাও, কোন দেশটির সাথে সম্প্রতি তোমার এইটা কি করেছে? উত্তর অনেকেরই ভুল। সত্য কথা হলো আমরা আপনার ভিডিওটা দেখছিলাম, নাইলে পারতাম না। আচ্ছা আমার যে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম এই নতুন জাতীয় যে পার্টিটা হয়েছে সেটা নিয়ে। আচ্ছা উত্তর তোমাদের ভুল হচ্ছে, উত্তরগুলো ভুল হচ্ছে। উত্তর সঠিক কে দিতে পারবে সেটাই আমার দেখার ইচ্ছা, সঠিক উত্তর কে দিতে পারবে?
আজকে আমরা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু থাকবো। যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে সেই টপিকগুলো দেখলে তোমাদের ইনশাল্লাহ আই হোপ তোমাদের সেখান থেকে কমন পড়তে পারে। সো কুর্দিস্তান পিকেকে যে পার্টিটা রয়েছে সেটা কার সাথে করেছে, সেটা কার সাথে করেছে? তুরস্কের সাথে। কার সাথে? তুরস্কের সাথে। কার সাথে? তুরস্কের সাথে। তারা কিন্তু কি করেছে? তোমার এই যুদ্ধবিরতি ঘোষণা করেছে। কার সাথে? তুরস্কের সাথে। কার সাথে? তুরস্কের সাথে। এখন তোমাদেরকে বলতে হবে এই সিরিয়ার রাজধানী কি, লেবাননের রাজধানী কি, তুরস্কের রাজধানী কি, পাকিস্তানের রাজধানী কি। আমি যেই দেশটা আন্তর্জাতিক পড়াই সবসময় ওই দেশের রাজধানীটা একটু যাচাই করে দেখি বা মুখস্থ করায় ফেলি স্টুডেন্টদের। তোমরা বলো তুরস্কের রাজধানী কি বা বাকি দেশগুলোর রাজধানী কি, একটু আমরা দেখতে চাই। বাকি দেশগুলোর রাজধানী কি? কে পারো জাস্ট উত্তর করে জানাও, এখনই জানাও। বাকি দেশগুলোর রাজধানী কি? কে পারো জাস্ট এখনই উত্তর করে জানিয়ে দাও। কে সবার আগে পারবা, কে কয়টা পারবা সেটাও আমি দেখবো। একটু কমেন্ট আমি কিন্তু চেক করবো, ঠিক আছে? তোমরা বাবু ভাইয়া কমেন্ট চেক করে না, ঠিক আছে? আমি কিন্তু চেক করবো। তো তোমরা একটু জানিয়ে দাও যে এই লেবাননের রাজধানী কি, তুরস্কের রাজধানী কি, পাকিস্তানের রাজধানী কি, জানিয়ে দাও, ঠিক আছে? সিরিয়ার রাজধানী কি একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমাদের হাতে সময় আছে কিন্তু 2টা বাজে, আমরা আরও 1.5 ঘন্টার উপরে কিন্তু ক্লাসটা করাতে পারবো। আমরা প্রায় 4টা 5 বা এরকম সময় ধরে কিন্তু ক্লাসটা হবে। সো এখানে অনেকগুলো টপিক কিন্তু সামনে আসবে। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি শেষে রাখছি, সাম্প্রতিক রাখছি, সেগুলো থেকে প্রশ্ন কমন পড়ে। সো দেখি কে বলছো। আচ্ছা, পাকিস্তান ইসলামাবাদ, পাকিস্তানের একজন লিখছে পাকিস্তানের আফগান, একজন লিখছে আঙ্কারা মানে তুরস্কের রাজধানী, সিরিয়ার দামেস্ক, তুরস্কের হচ্ছে লিরা, উত্তর ভুল। তুরস্কের মুদ্রার নাম খুব সম্ভবত লিরা, তুরস্কের আঙ্কারা, পাকিস্তানের কাবুল। কিরে ভাই তোমরা এটা কি লিখছো রে ভাই আমার? ও আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সিরিয়ার দামেস্ক, পাকিস্তানের ইসলামাবাদ, ঠিক আছে। তুরস্কের আঙ্কারা, ঠিক আছে। লেবাননের বৈরুত, পাকিস্তানের ইসলামাবাদ, তুরস্কের আঙ্কারা, সিরিয়ার দামেস্ক হচ্ছে। আচ্ছা যাই হোক তোমাদের উত্তরগুলো জানতে হবে, পড়তে হবে। ঐতিহাসিক কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে হবে এখানে? কত সালে কাকমারি সম্মেলন? আমি বারবার বলছি, এই তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট বলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অথবা ডি ইউনিট, এই মুক্তিযুদ্ধ যে টপিকটা রয়েছে 1947 থেকে 71 বা তার পরবর্তী যত টপিক ঘটনা, সেখান থেকে তুমি প্রশ্ন একটা কমন পাবা। এটার সাথে তাল মিলিয়ে এই তোমার 24-এর যেই গণঅভ্যুত্থান হয়েছে সেখান থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে। সো মাথায় রাখতে হবে, মুক্তিযুদ্ধ স্কিপ করলে তুমি প্রশ্ন কমন পাবা না। তো মুক্তিযুদ্ধের বিভিন্ন অংশ আছে, ঠিক আছে? সো আমি বারংবার বলছি এই মুক্তিযুদ্ধের টপিকটা ভালো করে পড়বা। এর মধ্যে কিন্তু এই যে কাকমারি সম্মেলনও রয়েছে। আচ্ছা, কাকমারি সম্মেলনের জন্য বিখ্যাত কোন ব্যক্তি? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, রাইট? যিনি খুবই ট্যালেন্টেড একটা ব্যক্তি, মানে একটা উদাহরণ দিলেই বুঝবা তিনি কতটা ট্যালেন্টেড ছিলেন। তাকে হচ্ছে তোমার পাকিস্তানের যারা পুলিশ রয়েছে তারা কিন্তু তাকে কি করতে দেয় নাই, ভাষণ দিতে দেয়নি যে কোনো একটা জায়গায়। এটা কিন্তু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীতেই কিন্তু উঠে এসেছে এই কথাটা, যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে একটা সময় একটা জায়গায় ভাষণ দিতে দেয় নাই। তো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বললো ঠিক আছে, ভাষণ দিতে দেন নাই, মোনাজাত করে আমি চলে যাই। তিনি মোনাজাত ধরে তিনি আধ ঘন্টার মতো একদম বিসমিল্লাহ বলে আধ ঘন্টার মতো ইচ্ছে মতো ভাষণ দিলেন, পাকিস্তানকে ইচ্ছে মতো ধুইয়া দিলেন, পাকিস্তানকে একদম ডুবাই দিলেন ধুইয়া। তো সামনে তো পাকিস্তানের পুলিশেরা ছিল, অন্যান্য ব্যক্তিরা ছিল, তারা তো ইসলাম ধর্ম অনুসারী মুসলমান, তারা তো আর মোনাজাতকে কিছু বলতে পারে না, তারাও মোনাজাত ধরল সবাই। তো তিনি মোনাজাতের স্টাইলে পুরো আধ ঘন্টা পাকিস্তানকে ধুইয়া দিলেন। মোনাজাত শেষ করে যখন তিনি মোনাজাত শেষ হইল, সবাই অবাক, এই মাওলানা সাহেব এটা করলো কি? তিনি এরকম ট্যালেন্টেড ছিলেন যে মোনাজাতের স্টাইলে পাকিস্তান যাতে তা কিছুই বলতে না পারে পাকিস্তানের পুলিশ, তিনি কিন্তু আধ ঘন্টা তাদেরকে ধুয়ে দিয়েছিলেন। এই ইতিহাস আমাদের অনেকের জানা, অনেকের অজানা। সো এরকম ট্যালেন্টেড ছিলেন। সো তিনি কাকমারি সম্মেলন করেছিলেন। তিনি কিন্তু আওয়ামী লীগ থেকে বের হয়ে গিয়েছিলেন, ন্যাব গঠন করেছিলেন, এবং এই 1957 সালে কাকমারি সম্মেলন হয়েছিল টাঙ্গাইলের সন্তোষে, তার নিজ জায়গায়। সো মাথায় রাখতে হবে তার এই কাকমারি সম্মেলন বা মুক্তিযুদ্ধের এই অংশটা নিয়ে, রাইট? টাঙ্গাইলে সন্তোষে এই সম্মেলন হয়। কে লিখেছে? পুরবী আক্তার।
আক্তার, পূরবী আক্তার, থ্যাংক ইউ। আমাদের পরবর্তী প্রশ্ন কে উত্তর করতে পারবা? 1971 সালের মুক্তিযুদ্ধে কোন সেক্টরের নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলেন না? এইটা আমাদেরকে উত্তর করতে হবে। মুক্তিযুদ্ধের সেক্টর এবং উপাধি খুব ভালো করে পড়বা, বারংবার বলছি, খুব ভালো করে পড়বা মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা উত্তর করো কোন সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিলেন না, এবং ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল, কোন সেক্টরে সেক্টর কমান্ডার ছিল না, এবং ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল। এই দুইটা বিষয় একটু আমাকে জানিয়ে দাও, ঠিক আছে? দেখি কে বলতে পারো। আমি তোমাদের কমেন্টগুলো কিন্তু ঠিক এখান থেকে সামনে থেকে দেখছি, সো কোনো প্যারা নাই, তোমরা জাস্ট কমেন্ট করো। কে কমেন্ট করেছো? তাসপি কমেন্ট করেছো, তামান্না কমেন্ট করেছো, টুকি কমেন্ট করেছো। সব কি টি দিয়ে নাকি? পুষ্পিতা, আইনিন, ছেলেরা গেলি কই রে? এই বেটারা, এই বলারা, তোরা কি এখন ডাব চুরিতে ব্যস্ত? ক্লাস না করে তারাবির পর ডাব চুরি করতেছো এত রাতে? তোরা কমেন্ট কর। ফিজ আসছে ছেলেদের প্রতিনিধি হয়ে, বাকিরা কই? এই বেটা তোরা কই? মেয়েরা এদিকে কমেন্ট করে কাঁপায় ফেলতেছে, তোরা কই গেলি? ছেলেরা কই গেলি? সো তোমরা বললা যে কয় নাম্বার সেক্টরে সেক্টর কমান্ডার ছিল না? তোমরা বললো হচ্ছে সঠিক উত্তর হচ্ছে 10, ঠিক আছে। 10 নং সেক্টর নৌ সেক্টর ছিল, যেটা 1 নম্বর সেক্টরের অধীনে ছিল, যেটাতে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না, আমরা জানি। সো আর ঢাকা 2 এবং 3 দুই সেক্টরই ছিল, কিন্তু ঢাকার যে মেইন শহরটা ওইটা কিন্তু 2 নম্বর সেক্টরে ছিল। আমাদের এই ব্যাপারগুলো কিন্তু জানতে হবে, এবং তোমাদেরকে বলতে হবে যে মেজর জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন সেক্টরের সেক্টর কমান্ডার ছিল, প্রধানত কোন সেক্টরের সেক্টর কমান্ডার ছিল। দেখি কে বলতে পারো। একটু তোমাদের কমেন্টগুলো আমি দেখবো। ছেলেরা সাফা উল মারুয়া, সীমান্ত ইগল, নন্দিতা, মাহফুজ, মিসবাউল জান্নাত, মৌসি। হাই রে, ছেলেগুলা গেলি কই? নাকি ছেলেগুলা তো তোদের গার্লফ্রেন্ডের ফেক আইডি দিয়ে ক্লাস করতেছস? তোদের কি হয়েছে আমাকে বল ভাই। এই ছেলেরা, তোদের কি হইল? তোরা কি ক্লাস করবি না নাকি কমেন্ট করবি না? কোনটা? মেয়েরা তো আগে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের একটা প্রশ্ন করেছিলাম, উত্তর দিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, এইবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট, অথবা তুমি ধরতে পারো বি ইউনিট, এই টাইপের প্রশ্ন কিন্তু হতে থাকে। এই টাইপের প্রশ্নকে ইংরেজিতে যদি আসে, ইংলিশে বলা হয় অ্যানালজি। এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। সাদৃশ্য বিবেচনা করে সঠিক উত্তর বাছাই করো। এখানে প্রথম একটা পেয়ার বা জোড়া দিবে, যাদের সম্পর্কটা ঠিক যেরকম, এদের সম্পর্কটা ঠিক যেরকম, এর সাথে কি বসালে অপশন থেকে এদের মতো সম্পর্ক হবে। সো এই টাইপের প্রশ্নের জন্য তোমরা প্রস্তুত থেকো, হয়তো বা তোমরা এরকম প্রশ্ন দেখতে পারো। সো আমি তোমাদেরকে সলভ করে দিই, দেখি কে উত্তর করতে পারো। তোমাদের কোশ্চেন সম্পর্কে আইডিয়া হচ্ছে, কোন টপিক থেকে আসবে আইডিয়া হচ্ছে, এবং হুবহু এই ক্লাসের প্রশ্ন থেকেও কমন পড়ে যেতে পারে। সো তোমরা 3 দেখতেই লাভবান হচ্ছ, রাইট? সো তোমরা যারা দিনে ক্লাসটা করবা, আশা করি তোমরা হয়তো ইউটিউব থেকে দেখছো বা ফেসবুক থেকে দেখছো, মনোযোগ দিয়ে করবা, খাতা কলম নিয়ে টপিকটা লিখে ফেলবা। দেখি কে বলতে পারবা। দেখি অ্যানালজি কে ভালো বুঝো, সম্পর্কে কার আইডিয়া আছে ভালো। যারা রিলেশনশিপটা ভালো বুঝো তারা এটা সুন্দর উত্তর করতে পারবা, যারা রিলেশন বুঝো না একটু পারবা না। ওকে, সো দেখি কে রিলেশনটা ভালো বুঝো। এই যে পোলাপান উত্তর ভুল করতেছে। আচ্ছা, উত্তর ভুল করতেছে। আচ্ছা, তোমরা দেখি তারপর একটু সুযোগ দিলাম তোমাদেরকে, দেখি তোমরা উত্তর করতে পারো কিনা। সম্পর্কে তোমাদের কতটুকু আইডিয়া আছে? দেখি কার আইডিয়া আছে, এটা বুঝতে পারো, কার এটা সম্পর্কে আইডিয়া আছে, আমি দেখবো একটু। হ্যাঁ, কে উত্তর করতে পারো আমি দেখবো কারা উত্তরটা করতে পারো, দেখি কার উত্তরটা সঠিক হয়। আচ্ছা, এখন দেখো, সাদৃশ্য বিবেচনা করে সঠিক উত্তর বাছাই করো, মানে নিচের এই একটা জোড়া, এটা কিন্তু একটা জোড়া। এই জোড়া কি বলছে? মোস্তফা কামাল এখানে এটা দিয়ে বলছে সিপাহী, তার মানে তিনি ছিলেন সিপাহী, তার পদবি ছিল সিপাহী। তাইলে এইখানে মতিউর রহমান, এখানে তার পদবি কি সেটা জানতে চাওয়া হয়েছে। মতিউর রহমান কি ছিলেন? ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। লেফটেন্যান্ট হবে সঠিক উত্তর, এই ডি হবে সঠিক উত্তর। ব্যাপারটা বুঝতে পারছো কি টাইপের প্রশ্ন? এখন তোমাকে বলতে হবে লেফটেন্যান্ট শব্দের ইংলিশ যেই স্পেলিংটা আছে, বানানটা আছে, একটু দেখি কে কমেন্ট করতে পারো। লেফটেন্যান্ট শব্দের বানান বা স্পেলিং থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে প্রশ্ন আসে। সো দেখি একটু উত্তর করো।
একটু উত্তর করো ভাইয়াপুরা, একটু উত্তর করে জানিয়ে দাও, একটু তোমরা উত্তর করে জানিয়ে দাও, একটু তোমরা উত্তর করে জানিয়ে দাও। তোমাদের কমেন্টগুলো আমি পড়ছি, দেখি। লেফটেন্যান্ট, আচ্ছা সুরাইয়া ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও মাগফিরাতু ওয়া জান্নাতু। ওকে, তোমরা একটু উত্তর করো, তোমরা একটু উত্তর করো, তোমরা একটু উত্তর করে জানিয়ে দাও, উত্তর করে জানিয়ে দাও যে লেফটেন্যান্ট শব্দের ইংলিশ বানান। আজকে ইংলিশ পড়াই দিব, ঠিক আছে? আরে বেটা, ইংলিশ না পড়ে কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি? হ্যাঁ বল। ওকে, টেকনিক আছে একটা, মিথ্যা তুমি 10 পিঁপড়া নাকি? লাইউটেন্যান্ট, ওকে উত্তর সঠিক, উত্তর সঠিক। আচ্ছা উত্তর সঠিক। আজকে রিলেশনশিপ বুঝে না বলে উত্তর করতে পারে নাই আনিকা। আচ্ছা, মিথ্যা তুমি 10 পিঁপড়া। লাইউটেন্যান্ট, এ লাই মানে মিথ্যা, ইউ মানে তুমি, টেন মানে হচ্ছে কি 10, পিঁপড়া মানে কি এ অ্যান্ড টি নাকি? লেফটেন্যান্ট বানান কি হয়েছে? লেফটেন্যান্ট বানান কি হয়েছে? তোমরা একটু উত্তর করে দাও তো। লেফটেন্যান্ট, মিথ্যা তুমি 10 পিঁপড়া, লেফটেন্যান্ট বানানটা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে তোমরা যদি সম্পর্কটা বুঝেই থাকো, তাহলে এই সম্পর্কের পরিণতি কি হবে তোমরা একটু জানিয়ে দাও। এই সম্পর্কে তোমাদের কি আইডিয়া আছে কিনা? সাদৃশ্য বিবেচনা করে সঠিক উত্তর বাছাই করো, এই টাইপের প্রশ্ন হতে পারে। 71 ডায়েরি এখানে দিছে বেগম সুফিয়া কামাল, এটা একটা সম্পর্ক। তাহলে 71 দিনগুলি, এইটার সম্পর্ক কি হবে? দেখি কে বলতে পারো, কে বলতে পারো, কে বলতে পারো, আমি দেখবো কে বলতে পারো। এই প্রশ্নের উত্তর দিলে বুঝবো যে তুমি না পড়াশোনা করছো, না দিতে পারলে ভাববো তুমি হুদা, তুমি হুদাই পড়াশোনা করতেছো, হুদাই ভাই পিতামাতার টাকা পয়সা নষ্ট করতেছো। এটা করা যাবে না, ঠিক আছে? এটা করা যাবে না, এটা করা যাবে না রে, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। একটু জানাও, 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 জানিয়ে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও সবাই। জানিয়ে দাও। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নিয়ে কিন্তু প্রশ্নটা হয়েছে, মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ। উত্তর করছো কে কে? আমি একটু পড়ি। আচ্ছা 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 আচ্ছা, ওকে, ওকে। একাত্তরের 9 মাস কে লিখেছেন? রাবেয়া খাতুন। 71-এর ঢাকা, 71-এর ঢাকা কে লিখেছেন? কে লিখেছেন? সেলিনা হোসেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে জাহানার ইমাম, আর তিনি লিখেছেন আমি বিজয় দেখেছি। এগুলো মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ। আমি বিজয় দেখেছি, আমি বিজয় দেখেছি, তাদের গ্রন্থগুলো কিন্তু এটা। আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ। তোমাদের কি ক্লিয়ার? উত্তর কি ক্লিয়ার? জাহানারা ইমাম যারা লিখছো তাদের উত্তর সঠিক, জাহানারা ইমাম সঠিক উত্তর। আর এদের বইয়ের নাম তো লিখেই দিলাম। আর 71 ডায়েরি লিখেছেন বেগম সুফিয়া কামাল। সো সম্পর্ক আমরা বুঝতে পারছি, কোনো প্যারা নাই। উত্তর কারা খ দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। পরের প্রশ্ন, পরের প্রশ্ন। চিত্রশিল্প, চিত্রকর্ম থেকে তোমার ছবি বি, ডি, রাবি, এ 3 জায়গাতেই প্রশ্ন আসতে পারে। এক্ষেত্রে বাংলাদেশের চিত্রশিল্পী চিত্রকর্ম থেকে আসতে পারে, আন্তর্জাতিক চিত্রশিল্পী চিত্রকর্ম থেকে আসতে পারে। কথা সাপ সাপ ভাই, কথা ক্লিয়ার আমার। এখন বাকিটা পড়ার ইচ্ছা হচ্ছে তোমার, সে একটু উত্তর করে দাও। মনপুরা সত্তর চিত্রকর্মের শিল্পীকে, মনপুরা সত্তর চিত্রকর্মের শিল্পীটা কে? তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও তো একটু, সবাই কমেন্ট করে জানিয়ে দাও। সবাই 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 একটু জানিয়ে দাও, দেখি দেখি কারা কারা কমেন্ট করছো। এখানে আশামণি, জিনান, সুলতানা, মারিয়া, রিম, আচ্ছা সানজিদা, সুহান আহমেদ একটা ছেলে আছে, আনিশা, তারান্নু, মানিকা, এমডি রবিউল ইসলাম, ওকে, ফিজ, জয়নুল আবেদিন লিখছো তোমরা সবাই, প্রায় জয়নুল আবেদিন। ওকে, জয়নুল আবেদিন এই মনপুরা সত্তর এই চিত্রকর্মের শিল্পী। এখন তোমরা জয়নুল আবেদিনের আরও যদি কোনো চিত্রকর্মের নাম জেনে থাকো একটু কমেন্ট করে জানিয়ে দাও।
একটু কমেন্ট করে জানিয়ে দাও, একটু কমেন্ট করে জানিয়ে দাও জয়নুল আবেদিনের আরও কোন চিত্রকর্ম তুমি যদি জেনে থাকো একটু কমেন্ট করে জানিয়ে দাও। উত্তর হবে জয়নুল আবেদিন। চিত্রকর্ম, চিত্রশিল্পী ভালো করে পড়বা, এই টপিকটা ইম্পর্টেন্ট তাই নিয়ে এসেছি। তোমরা উত্তর করো, 3 কন্যা কার আঁকা বিখ্যাত চিত্রকর্ম? 3 কন্যা কার আঁকা বিখ্যাত চিত্রকর্ম, এইটা একটু তোমরা আমাকে জানিয়ে দাও কাইন্ডলি। 3 কন্যা, 3 কন্যা কার আঁকা বিখ্যাত চিত্রকর্ম? কামরুল হাসান, পাবলো পিকাসো, এস এম সুলতান, জয়নুল আবেদিন। 4টা অপশন রয়েছে। 3 কন্যা, 3 কন্যা, 3 কন্যা, একটা না দুইটা না 3 কন্যা, হ্যাঁ একটা না দুইটা না 3 কন্যা, 3টাই মাইয়া। 3টা কন্যা কে আঁকছে দেখি, কে বলতে পারো? যারা এগুলো টপিকগুলো পড়ছো, এই টপিক সম্পর্কে সম্যক ধারণাও রাখো, তারাও হয়তো এই লাইনটা পড়ছো, কারণ এগুলোর একটা টপিকের বেসিক বিষয় বা এগুলো তোমাদের জানতেই হবে, না জানলেই নয়, এরকম একটা প্রশ্ন। 3 কন্যা কে, 3 কন্যা কে এঁকেছেন? 3 কন্যা কে এঁকেছেন দেখি, কে বলতে পারো 3 কন্যা কে এঁকেছেন? দেখি কার কার উত্তরটা সঠিক। ম্যাডোনা সংগ্রাম, ম্যাডোনা সংগ্রাম, এগুলো ম্যাডোনা আঁকছে জয়নুল আবেদিন? আচ্ছা, সীমান্ত ইগল বলছে আমার নামটা জীবনেও বলবেন না, তাই উত্তর দিতে পারি না। এর তো নামটা ইগল, ইগল ইগল সত্যি কি তোর নাম? কি ডাকবো রে ভাই? 41-এর উত্তর কি হবে? 41-এর উত্তর কি হবে? পাবেল চৌধুরী জয়, কামরুল হাসান, সানজিদা কামরুল হাসান। ওকে ঠিক আছে, আর দেরি করলাম না। কামরুল হাসান, তার উপাধি কি? তোমরা আমাকে বলবা তার উপাধি কি, এবং তোমরা আমাকে বলবা তিনি বাংলাদেশের কিছু একটা নকশা করছে, সেটা কি? দেখি কে বলতে পারো, কিছু একটা নকশা করছে সেটা কি বলো, আর তার উপাধিটা কি সেটা বলো, আর তার যদি অন্যান্য চিত্রকর্ম জেনে থাকো একটু জানিয়ে দাও। তোমাদের একটু জ্বালায়া দেখি যে কার কি অবস্থা। বুঝছো পোলাপান, বুঝছো? রোজা রাখো কে কে একটু জানাও, যে রোজা টোজা রাখতেছো, রোজা রাখো কে একটু জানিয়ে দাও প্রতিদিন, এবং 30টা রোজা রাখার নিয়ত আছে কার কার একটু আমাকে জানিয়ে দাও কমেন্টে। 30টা রোজা রাখার নিয়ত আছে কার কার একটু জানিয়ে দাও দেখি। আচ্ছা, উত্তর সঠিক পটুয়া, পড়ুয়া না রে ভাই, পড়ুয়া না, পটুয়া, পটুয়া, পটুয়া হবে রে, পটুয়া। তিনি পট চিত্রে আঁকতেন, পট মানে কাপড়, কাপড়ের উপর আঁকতেন, যিনি কাপড়ে আঁকলে ওটাকে পট বলে, পটে যিনি আঁকতেন তাকে বলা হয় পটুয়া। এইখান থেকে আসছে পটুয়া কামরুল হাসান। ক্লিয়ার? ওকে ওকে, পটুয়া কামরুল হাসান, থ্যাংক ইউ। ওকে, 30টা রোজা রাখবে যারা যারা লিখতেছে দেখতেছি। ওকে, সুহান আছে, আশামণি আছে। আচ্ছা আচ্ছা, পরের প্রশ্ন, নিম্নের কোন চিত্রকর্মটি ভিনসেন্ট ভ্যান গগের আঁকা? নিম্নে কোন চিত্রকর্মটি ভিনসেন্ট ভ্যান গগের আঁকা? দেখি কে বলতে পারবো, যিনি বেঁচে থাকতে আসলে অতটা ফেমাস হয় নাই, মরে যাওয়ার পর, মৃত্যুবরণ করার পর ফেমাস হয়েছেন। ভিনসেন্ট ভ্যান গগের আঁকা চিত্রকর্ম কোনটি? পোলাপান, আন্তর্জাতিক চিত্রকর্ম থেকে কিন্তু প্রশ্ন আসবে, তাই আমি তোমাদেরকে একটু প্র্যাকটিস করাচ্ছি। প্র্যাকটিসটা যারা করবা অনেক ফায়দা, এই টপিক থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। সো তোমরা একটু উত্তর করে দাও, বুঝছো? এই বুঝছো? হ্যাঁ, কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো। ওকে, অপশানে রয়েছে গুয়ের্নিকা, গুয়ের্নিকা আছে, যেটা স্পেনের গৃহযুদ্ধ নিয়ে আঁকা একটা চিত্রকর্ম, স্পেনের গৃহযুদ্ধ নিয়ে আঁকা একটা চিত্রকর্ম গুয়ের্নিকা। মোনালিসা আছে, সানফ্লাওয়ার্স আছে, আর সানরাইজ আছে। আচ্ছা, আমি যদি লিখি সানরাইজ এঁকেছেন ক্লদ, ক্লদ মোনে, মোনালিসা এঁকেছেন লিওনার্দো দা ভিঞ্চি, ভিঞ্চি, আর গুয়ের্নিকা এঁকেছেন পাবলো পিকাসো। ওনাদেরগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তাই কিন্তু আমি লিখে দিচ্ছি। আর ফাইনালি এই প্রশ্নের উত্তর হবে সানফ্লাওয়ার্স, এটা এঁকেছেন কিন্তু ভিনসেন্ট ভ্যান গগ। ভিনসেন্ট ভ্যান গগ কে এঁকেছেন? ভিনসেন্ট ভ্যান গগ। তোমরা একটু এগুলো মুখস্থ করে ফেলো, আশা করি তোমরা পারবা। ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ, তোমরা বুঝ হওয়ার পর বাদ দেইনি আর দিব না ইনশাল্লাহ। বাহ, মাশাল্লাহ 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 মাশাল্লাহ, বাহ, তোমাদের কথা শুনে ভালো লাগলো। ওকে, তোমাদের কথা শুনে ভালো লাগলো। আচ্ছা, একটু উত্তর হয়ে গেছে, সানফ্লাওয়ার যারা উত্তর করছে গ, তাদের উত্তর সঠিক, আর বাকিগুলো ভুল 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 ভুল। ওকে, এর পরের প্রশ্ন, 76-এর মনন্তর বাংলা কত বঙ্গাব্দে হয়? এইটা কোন টপিকের প্রশ্ন? আমি তোমাদের বারবার বলি, ব্রিটিশ পিরিয়ডে, ব্রিটিশ আমলটা ভালো করে পড়বা। কিসের জন্য? উপরে টাইটেল আছে আমার, বারবার যাতে বলতে না হয়।
ব্রিটিশ পিরিয়ডের ব্যাপারটাগুলো ভালো করে পড়লে তোমরা কমন পাবা ইনশাল্লাহ। ব্রিটিশ পিরিয়ডটা ভালো করে পড়বা, ব্রিটিশ পিরিয়ডটা ভালো করে পড়লে তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবা। ব্রিটিশ পিরিয়ডটা ভালো করে পড়বা, রাইট? ব্রিটিশ পিরিয়ডটা ভালো করে পড়বা, ঠিক আছে? ওকে 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 দেখি 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 কারা উত্তর করতে পারো, কারা উত্তর করতে পারো, কারা উত্তর করতে পারো আমি দেখব। ওকে, তোমরা ৭৬-এর মনন্তর হয়েছিল, মনন্তর মানে তোমরা জানো যে একটা দুর্ভিক্ষ হয়েছিল, সেটা ইংরেজি সাল হচ্ছে, এটা হচ্ছে ইংরেজি সাল, ইংরেজিতে হয়েছিল ১৭৭০ সালে ইংরেজিতে। এখানে বলছে বাংলা কত সালে, রাইট? বাংলা হবে কত কত, উত্তরটা দিয়ে দিব। মাশাল্লাহ মাশাল্লাহ, তোমরা সবাই প্রায় সঠিক উত্তর দিয়েছ। ললিতা বণিক টুকি, ফাহমিদা মিম, সুমাইয়া থেকে শুরু করে সবাই 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 সবাই। একজন বলছে আমি রাখি না, জিনান সুলতানা সত্য কথা বলছে। আরে না বললেও তো হইতো। আচ্ছা দেখো, ইংরেজি সালে হয়েছে ১৭৭০ আর বাংলায় হয়েছে ১১৭৬, ৭৬-এর মনন্তর। এইটা আমাকে জানাইতে হবে। সুরাইয়া ইসলাম লিখেছে একটা গজল প্লিজ। যেহেতু রোজার মাস, এখন তো আর গান টান করা যাবে না। আর টুপি পরে কি গান করা যায়? গজল গাইতে বলছে, গজল কি গাওয়া যায় বা কি গাইবো নাকি? যেহেতু বললো তোমরা ক্লাসে মাঝে মধ্যে কি যে বলো, গজল করতে, গজল কি করা যায় তোমরা একটু জানালে হয়। আচ্ছা তোমরা একটু বলো, তোমরা একটু বলো ১১৭৬ উত্তর সঠিক, রাইট? ১১৭৬ উত্তর সঠিক। আমাদের পরবর্তী প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ করেন কে? দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ করেন কে? দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ করেন কে? এটাও কিন্তু ব্রিটিশ পিরিয়ড থেকে আসছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, ইস্ট ইন্ডিয়ার কোম্পানির শাসন, যারা আমাকে ২০০ বছরের মতো শাসন করেছিল, শোষণ, অন্যায়, নিষ্পীষণ, নিবেরণ, নির্যাতন, ঠিক আছে, শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা, অবমাননা সব করছিল, রাইট? হ্যাঁ প্লিজ ভাইয়া, একজন লিখছে হ্যাঁ প্লিজ ভাইয়া গজল বলেন, গজল বলেন বলতেছে পোলাপান, গজল বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা এটা একটু উত্তর করো দেখি, দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ করেন কে, তারপর গাইবো, সমস্যা নাই। দেখি তোমরা একটু এটার উত্তর করো, এটা একটু উত্তর করো। উত্তর ভুল দিচ্ছ রে ভাই, উত্তর ভুল দিচ্ছ, কেউ কেউ সঠিক উত্তরও দিচ্ছ। ওয়াও, সঠিক উত্তর দিচ্ছ। জি ভাইয়া, একটা গজল শুনতে চাই, ভাইয়ার ভয়েস মাশাল্লাহ, থ্যাংক ইউ। আমি চেষ্টা করব গজল গাওয়ার জন্য, বাট খারাপ হলে তোমরা কিছু বইলো না। আচ্ছা দেখো, দ্বৈত শাসন ব্যবস্থাটা কি, যে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এই জায়গাটাকে অধিকৃত করে, তখন তারা শাসন ব্যবস্থাকে দ্বৈত মানে দুইটা ভাগে ভাগ করে, যে রাজস্ব ট্যাক্স আদায় করবে ইংরেজরা, আর স্থানীয় জমিদাররা বাকি শাসন ব্যবস্থা পরিচালনা করবে। এই দুইটার ফলে কিন্তু আসলে দুর্ভিক্ষটা দেখা দিয়েছিল ৭৬-এর মনন্তর, যেটা ইংরেজিতে ১৭৭০, বাংলা ১১৭৬। ওইটা চালু, এখানে কি বিলোপ বলছে নাকি চালু বলছে, এই দুইটা বিষয় আমাদেরকে দেখতে হবে। তোমরা এই দ্বৈত শাসন দেখে উত্তর করে দিবা না। যদি বলে এটা চালু করছে মানে শুরু করছে কে, তাহলে হবে লর্ড ক্লাইভ। আর যদি বলছে এটার বিলোপ করছে কে, তখন হবে ওয়ারেন হেস্টিংস। মানে এটার বিলোপ তাহলে কে করছে, উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিংস। সো এইটার না বুঝে কিন্তু কেউ উত্তর দিবা না, আগে দেখবা যে বিলোপ নাকি চালু, বিলোপ নাকি চালু, বিলোপ নাকি চালু দেখতে হবে, বিলোপ নাকি চালু দেখতে হবে। তাহলে উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। কাদের উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তোমরা গজল গাইতে যেহেতু বলছো, একটা গজল তাইলে গাই তোমাদের অনুরোধে। ওকে, গলার অবস্থাও তো ঠিক নেই, একটু পানি তাইলে আমি পান করে নেই, রাইট? একটু পানি পান করে নেই। ওকে, একটা পানি পান করে নেই, একটু পানি পান করে নিলাম। ওকে ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, যেহেতু তোমরা বললা টাকা। ওকে 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 ওকে, তাহলে একটা গজল হয়েই যাক। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ,
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। জানি না কেমন হয়েছে, বাট আমি চেষ্টা করেছি, আর অনেক দিন ধরে তো গান টান করি না। সো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের ভালো লেগেছে। আসলে এতটুকুই আমি চেষ্টা করেছি মাত্র, আমি জানি না কেমন হয়েছে। তোমরা এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। চলো আমরা ক্লাসে ফিরে যাই, আমাদের যথারীতি সাধারণ জ্ঞান ক্লাসে ফিরে যাই। চলো চলো। সো এটা আমরা সলভ করে দিয়েছি। তোমরা অনেকেই কমেন্ট করেছো, বাহ বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমরা অনেকে কমেন্ট করেছো। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আমাদের পরবর্তী প্রশ্ন। ও আচ্ছা, পরবর্তী প্রশ্নের আগে আমি যেটা নিয়ে কথা বলবো, যারা এই এমসিকিউ ইনসাইড বইটা অর্ডার করেছো বা করো নাই, এখন এটাতে কিছু ভুল ছিল। এখন ভুল যে ছিল সেটা আসলে স্বীকার করে নেওয়াটাই আসলে উত্তম। এই বইয়ে আমি যেহেতু প্রথমবার লিখেছি, বইয়ে কী ভুল ছিল, আমি যখন যাকে টাইপ করতে দিয়েছি, আসলে অ্যাকচুয়ালি যেটা হয়েছে, তিনি টাইপ করতে গিয়ে দ্রুত, একটা বই টাইপ করতে তো অনেক দ্রুত করতে হয়, কয়ের জায়গায় সে খ উত্তর নিয়েছে বিভিন্ন বক্সে বা সঠিক উত্তরের জায়গায়, এতটুকু ভুল সে করে ফেলেছে। তো আমি যেটা করেছি, একটা কাজ করেছি তোমাদের জন্য, যেটা আমি আসলে করতে চেষ্টা করেছি, তোমাদের হেল্পও নিয়েছি, সেটা কি কারেকশান করে দিয়েছি আমি। সো তোমরা যারা বইটা অর্ডার করেছো, তোমরা বইয়ের মধ্যে এই একটা পৃষ্ঠা পেয়ে যাবা। এই বইয়ে যে টুকটাক ভুল আছে, এই পৃষ্ঠাটা বইয়ের প্রথমে ভাঁজ করে দিয়ে দিব। এইটাতে ভুলগুলো তুমি জাস্ট বইটা পড়ার আগে কারেক্ট করে নিবা, কোনটার উত্তর ভুল আছে কোনটার উত্তর সঠিক, ব্যাস। এখন এই বইটা কি নিয়ে দেখো, এই বইটাতে সাধারণ জ্ঞান, বাংলাদেশ, আন্তর্জাতিক যতগুলো টপিক আছে সবগুলো টপিকের শুধু এমসিকিউ আছে। প্রচুর এমসিকিউ সলভ করবা, টপিক তো পড়ে ফেলছে, এখন যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য, চাকরির জন্য সলভ করবা, আছে এমসিকিউ। তারপর কি আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি যাতে একটা করে এক্সাম দিতে পারো, মানে অনলাইনে এক্সাম দেওয়া আমাদের ইচ্ছা না। আমি ধরো কিছু এমসিকিউ পড়লাম, কিন্তু আমি যদি একটা এক্সাম দিতে পারতাম, আমাকে যদি কেউ অপশান দেখায় এক্সাম দিতাম, সঠিক উত্তর ভুল উত্তরগুলো বের হতো, সেটার জন্য কিন্তু এই বইয়ে প্রত্যেকটা চ্যাপ্টারে একটা দুইটা করে কিউআর স্ক্যানার আছে। বইটা কারা নিয়েছো, এক্সামগুলো কারা দিয়েছো একটু জানাও তো। এই যে ধরো এই চ্যাপ্টারের উপর একটা কিউআর আছে, দেখো আমি তোমাদের একটা দেখাই দিই। তুমি জাস্ট ফোনের ক্যামেরাটা ধরবা, ডাটা অন করে, ওয়াইফাই থাকলে বা যে কোনো এমবি, এইটা স্ক্যান করবা।
জাস্ট এটার উপর ধরলে তোমার সাথে সাথে এক্সাম দিতে পারবা অনলাইনে, তাহলে তোমার এক্সাম ব্যাচও লাগবে না। এই বইয়ে আছে মডেল টেস্ট, এই বইয়ে আছে 40 সেট ফাইনাল মডেল টেস্ট, যেখানে বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক, সাম্প্রতিক, আইসিটি সহ মডেল টেস্টও জিকের এটা বই। ফাইনালি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, 7 কলেজ, তারপর বিসিএস, শিক্ষক নিবন্ধন, এই যতগুলো বললাম বিগত সালের প্রশ্ন আছে সাধারণ জ্ঞানের। তার মানে সাধারণ জ্ঞান যারা ঝালাই করতে চাও এই এমসিকিউ ইনসাইট বইটা থাকলেই হয়। এখন যারা কারেক্ট করো নিয়ে শেষ সময়ে যারা প্র্যাকটিস করে যেতে চাও, এখান থেকে এক্সাম দিতে চাও, প্রত্যেক চ্যাপ্টারের উপরে এক্সাম ব্যাচ লাগবে না, মডেল টেস্ট দিতে চাও মডেল টেস্ট ব্যাচ লাগবে না, চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ সলভ করতে চাও, এই বইটা অর্ডার করবা। এখন তোমাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে। এই বইয়ের দাম কিন্তু 330 টাকা হয়ে গিয়েছিল, কালকে আজকের মধ্যে অর্ডার করলে 300 টাকায় পাবা, আর কুরিয়ার চার্জটা দিলে তোমাদের কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে, লাইব্রেরিতে পাবে না। জাস্ট আমার নাবিল জিকে এই পেজে, ফেসবুক পেজে নক দিলেই বইটা অর্ডার করে ফেলতে পারবা, বইটা অর্ডার করে ফেলতে পারবা। কারা কারা অর্ডার করেছে, কারা কারা অনলাইন এক্সাম দিয়েছো একটু জানাও ভাইয়া, একটু কারা কারা অনলাইন এক্সাম দিয়েছো কমেন্টগুলো দেখলেই বুঝবা। সো তোমরা বইটা কালেক্ট করে নিও যারা যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য। ওকে, আমরা আবার চলে গেলাম। উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা চালু করেন কে? এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে কোন গভর্নরের কী ধরনের অবদান ছিল সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। কোথায় আসে? আমি এখানে যা যা পড়াচ্ছি সেগুলোর জন্য আসে। সো তোমরা একটু উত্তর করে দাও, রেল যোগাযোগ ব্যবস্থা চালু করেন কে? উপমহাদেশে রেল যোগাযোগ ব্যবস্থা চালু করেন কে? রেল যোগাযোগ ব্যবস্থা চালু করেন কে? একজন বলছে আমি 25 ব্যাচ বইকে আমার জন্য অবশ্যই 25, 26, 24 সেকেন্ড টাইম আর যারাই দাও, তুমি জিকেতে প্র্যাকটিস করার জন্য দারুণ হবে তোমাদের জন্য ইনশাল্লাহ। ওকে, তোমরা যারা আগে বই নিয়েছো, আমি অলরেডি নাবিল জিকে ফ্রি লাইভ ক্লাস গ্রুপ ওই আমার ফেসবুক গ্রুপটাতে সমাধান করে দিয়েছি, অথবা আমার নাবিল জিকে পেজে নক দিলে এই সলভের পিডিএফটা পেয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। কারা উত্তর করছো? ওকে, কারা উত্তর করছো একটু জানতে চাই। অবশ্যই ন্যাশনালের জন্য দারুণভাবে এটা পড়া যাবে, ন্যাশনালের জন্য অবশ্যই পড়া যাবে। জিকের প্রত্যেকটা টপিকের এমসিকিউ আছে, তুমি যে কোনো চ্যাপ্টার সূচিপত্র দেখলেই বুঝবা এই বইয়ের। একটু উত্তর করে দাও তো, উত্তর কী হবে? লর্ড ডালহৌসি। ওকে, তোমাদের উত্তরটা আমি কি নিব? ইয়েস, উত্তরটা নিয়ে নিচ্ছি। একটু উত্তর করো, ডালহৌসি। ইয়েস, লর্ড ডালহৌসি উত্তর সঠিক। লর্ড ডালহৌসি উত্তর সঠিক। আমাদের পরবর্তী প্রশ্ন, লর্ড ডালহৌসিকে বিধবা বিবাহ প্রচলনে সর্বাত্মক সাহায্য করেন কে? বিধবা বিবাহ প্রচলনে লর্ড ডালহৌসিকে সর্বাত্মক সাহায্য করেন কে? 4টা অপশন রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, গণেশ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখি কে কে উত্তর করতে পারো। এত রাতে আছো, তোমরা একটু উত্তর করো, তোমাদের যাতে স্বপ্নটা পূরণ হয়। পরীক্ষার কিন্তু আর 2 দিন আছে। আমি তোমাদের জন্য আগামীকালও একটা ক্লাস রাখার প্ল্যান আছে, রাত 2টা বাজেই। অনেকে দিনে দেখে নিবে আমি জানি, বাট লাইভটা করলে অনেকের ভালো লাগে। তোমরা রাত 2টা বাজে আগামীকালও যুক্ত হয়ে যাবে। আগামীকাল কত? 5 মার্চ, 6 মার্চ হয়ে যাবে না, এখন 5 মার্চ হয়ে গেছে। আগামীকাল 12টার পর যেহেতু 6 মার্চ হয়ে যাবে, 6 মার্চ রাত 2টায় আবারও ক্লাস পাবা তোমরা ইনশাল্লাহ। সো কে হেল্প করেন? তোমরা উত্তর করছো, কেউ উত্তর করছো রাজা রামমোহন রায়, কেউ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যারা উত্তর করছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার উত্তর সঠিক। তিনি বিধবা বিবাহতে হেল্প করেন। আর রাজা রামমোহন রায় সাহায্য করেন লর্ড বেন্টিংকে কি রদ করতে? সতীদাহ প্রথা। এই 2 জনেরটা একটু ভালো করে জানবা, সতীদাহ প্রথা বা এইটা নিয়ে জানবা, বিধবা বিবাহ প্রচলন একটু ভালো করে জানবা। উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, এইবার হচ্ছে 1857 সালের মহাঅভ্যুত্থানে কে সর্বপ্রথম ব্যারাকপুরে আক্রমণ করেন? আমরা জানি এটা সিপাহী বিপ্লব থেকে প্রশ্ন করলাম। সিপাহী বিপ্লবে প্রথম কে আক্রমণটা করেন? দেখি কে বলতে পারো। সিপাহী বিপ্লব, 1857 সালে সিপাহী বিপ্লব, কে সর্বপ্রথম আক্রমণ করেন? দেখি কার উত্তরটা সঠিক হয়। তোমরা ঝটাপট উত্তর করে ফেলো, পরবর্তী প্রশ্নে চলে যাবো ইনশাল্লাহ। তোমরা একটু ঝটাপট উত্তর করে ফেলো, কে সর্বপ্রথম আক্রমণটা করেন। তোমাদের কমেন্টগুলো আমি দেখি, কে সর্বপ্রথম আক্রমণ করেন, কার উত্তরটা সঠিক আমি দেখব, কার উত্তর সঠিক আমি দেখতে চাই। ওকে, কার উত্তর সঠিক আমি দেখতে চাই। আচ্ছা, কার উত্তর সঠিক আমি দেখতে চাচ্ছিলাম।
দেখি দেখি দেখি, দেখি দেখি দেখি, দেখি দেখি দেখি। ওকে, কার উত্তর সঠিক, কার উত্তর সঠিক দেখি। মঙ্গল পাণ্ডে, একজন লিখছে মঙ্গল পাণ্ডে, একজন লিখছে ওকে 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 মঙ্গল পাণ্ডে, মঙ্গল পাণ্ডে সবারটাই দেখতেছি মঙ্গল পাণ্ডে উত্তর সঠিক। ব্যারাকপুরে, ব্যারাকপুরে আক্রমণ করে মঙ্গল পাণ্ডে, উত্তর সঠিক, উত্তর সঠিক। সো এই সিপাহি বিপ্লব নিয়েও পড়বা, এখান থেকে প্রশ্ন আসতে পারে, মাথায় রাখবো মঙ্গল পাণ্ডে উত্তর সঠিক। পরবর্তী প্রশ্ন, এইবার আমরা চলে গেলাম এমন একটা টপিকে ভাই, বিশ্বাস করো প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ। সিইউবিডি বলি, আর ইউ এ বলি, এই ইউএন মানে ইউনাইটেড নেশনস, জাতিসংঘ থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। সো তোমাদেরকে বলতে হবে জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি, জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি, তোমাদেরকে একটু কমেন্ট করতে হবে জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি। এখানে কিন্তু অপশন রয়েছে, এবং কেউ যদি সেই অফিসিয়াল ভাষাগুলো সহ বলতে পারো সে তো আরও ব্রিলিয়ান্ট, আরও ব্রিলিয়ান্ট। সো জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি, জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি, একটু আমি দেখবো জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি, কে বলতে পারো, কে বলতে পারো জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি, দেখি জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি, দেখি কার বলার সাহস আছে, কার বলার দক্ষতা আছে, আমি দেখব জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি, জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি, কে বলতে পারো জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি, জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি, দেখি কে বলতে পারো জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি। ওকে, তোমরা উত্তর করছো, তোমরা উত্তর করছো কি, উত্তর হবে আচ্ছা, তোমরা উত্তর করছো যে ছয়টি, ছয়টি, ছয়টি। এখন সে ছয়টি ভাষা কি কি? সো জাতিসংঘ প্রস্তাবককে নামকরণ করে কে, জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি দেশ ছিল, বর্তমান সদস্য কয়টি, কত সালে প্রতিষ্ঠিত হয়, জাতিসংঘের জমিদান করেন কে, জাতিসংঘের তোমার যেই সদর দপ্তরের নির্মাতাকে, জাতিসংঘ বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য হয়, বাংলাদেশ কততম সদস্য হয়, ইত্যাদি বিষয়গুলো একটু ভালো করে জানবে। জাতিসংঘে কে কত পার্সেন্ট চাঁদা দেয়, যুক্তরাষ্ট্র কত পার্সেন্ট চাঁদা দেয়, জাতিসংঘে প্রথম মহাসচিব কে, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায়, জাতিসংঘের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেগুলো কী কী, সেগুলোর কাজ কী, জাতিসংঘের যেই অন্যান্য সংস্থাগুলো রয়েছে কোনটা কী নিয়ে কাজ করে, কোনটা পুনরূপ কী, কোনটা সদর দপ্তর কোথায়, এ টু জেড জানবা। ব্যাস, প্রশ্ন কমন, সাজেশন দিয়ে দিলাম, সাজেশন দিয়ে দিলাম। সো তোমরা বলো, ছয়টি বলেছো উত্তর সঠিক। ছয়টি কী কী কেউ বলতে পারবা? ইংরেজি, ফ্রান্স, স্প্যানিশ, ম্যান্ডারিন, রুশ, আরবি। কিন্তু যদি বলে জাতিসংঘের কার্যকরী ভাষা কয়টি, কার্যকরী ভাষা কিন্তু আবার দুইটি, কয়টি? দুইটি। সেটি কি কি তোমরা একটু কমেন্ট করে জানাও। জাতিসংঘের কার্যকর ভাষা দুইটি, সেটি কি কি? জাতিসংঘের কার্যকর ভাষা হচ্ছে দুইটি, সেটি কি কি একটু কমেন্ট করে জানাও। জাতিসংঘের কার্যকর ভাষা কয়টি, একটু কি কি কমেন্ট করে জানাও। জাতিসংঘের কার্যকর ভাষা কয়টি একটু কমেন্ট করে জানাও। দুইটি অবশ্যই, কিন্তু কি কি? দুইটি অবশ্যই, কিন্তু কি কি? দুইটি অবশ্যই, কিন্তু কি কি একটু জানিয়ে দাও। জাতিসংঘের কার্যকরী ভাষা দুইটি, কি কি জানিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অভিষ্ট 4 এর বিষয়বস্তু কি? আমরা জানি যে জাতিসংঘের যে একটা ছিল এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, যেটা কিন্তু 2015 সালে পূরণ হয়ে যায়। আবার 2016 সাল থেকে শুরু হয়েছে কিন্তু এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটার গোল বা অভিষ্ট তোমার কিন্তু কতটি? 17টি। ঠিক আছে, ওই 17টির মধ্যে 4 নাম্বার গোল বা অভিষ্ট কোনটি? সো এই এসডিজি এমডিজি থেকে প্রশ্ন আসে। এসডিজি এমডিজি খুব ভালো করে পড়বা। আর ইউ সিইউর জন্য এসডিজি এমডিজি কিন্তু গুরুত্বপূর্ণ, আমি বলতেছি। আর ইউ সিইউর জন্য এসডিজি এমডিজি ভালো করে একটু পড়তে পারো। এসডিজি এমডিজিটা একটু ভালো করে পড়তে পারো। এসডিজি এমডিজি পড়তে পারো। ইংরেজি ফার্সি, ইংরেজি ফার্সি লিখছো না? হায় রে, ইংরেজি ফার্সি না ফরাসি? এই তো ঝামেলাটা লাগে রে ভাই, এই তো ঝামেলাটা লাগে। জাতিসংঘের কার্যকরী ভাষা, জাতিসংঘের কার্যকরী ভাষা দুইটি, রাইট? জাতিসংঘের কার্যকরী ভাষা তোমার বলতে হবে
ইংরেজি আর ফার্সি নাকি ফরাসি বলো, ইংরেজি ফার্সি নাকি ফরাসি? হাই 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 রে, পোলাপান তো খুন করে লাইলো রে, শেষ। ইংরেজি ফার্সি নাকি ফরাসি? দেখো ফার্সি, ফরাসি, বলো কোনটি? ফ্রেঞ্চ, বলো ফার্সি নাকি ফরাসি? ফার্সি নাকি ফরাসি বলো, ফার্সি নাকি ফরাসি? আচ্ছা ফরাসি, ফার্সি নয় ফরাসি, ফ্রান্সের ভাষা ফরাসি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। আর ফার্সি কি? ফার্সি কি ইরানের ভাষা, রাইট? ফার্সি ইরানের ভাষা। সো ভাইরে ভাই, তোমরা ভুল করো না এগুলা। পরবর্তী প্রশ্ন, এইটাও খুবই কনফিউজিং। জাতিসংঘভুক্ত যে সহযোগী সংস্থাগুলো রয়েছে সেইটা থেকে প্রশ্ন আসতে পারে। নারী উন্নয়ন ও নারীর অধিকার নিয়ে কাজ করে, নারী উন্নয়ন নারীর অধিকার নিয়ে কাজ করে কোনটা? নারী উন্নয়ন নারী অধিকার নিয়ে কাজ করে কোনটা? মাথায় রাখতে হবে। নারী উন্নয়ন নারীর অধিকার নিয়ে কাজ করে কোনটা? এইটা কোনটা? এইটা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো ভাইয়া প্লাস আপুরা, একটু কমেন্ট করে জানিয়ে দাও এটা কোনটা হবে। নারী উন্নয়ন নারীর অধিকার নিয়ে কাজ করে কোনটা? নারী উন্নয়ন নারীর অধিকার। তোমরা কিন্তু ক্লাসে যুক্ত হয়েছে অনেকে রিয়েক্ট করনি, শেয়ার করনি, বন্ধুদেরকে মেনশন করনি। এটা কিন্তু আসলে খুবই ব্যথিত করে। এত রাতেও তোমাদের জন্য ক্লাস করাচ্ছি, তোমরা একটু যদি মন থেকে মনে হয় যে না এই মানুষটা আমাকে বলছে বারংবার একটু করে দেই, তাহলে কাজগুলো একটু করে দিতে পারো যাতে অনেকে যুক্ত হয়, আমার যাতে একটু ভালো লাগে, তাই না? ব্যাস, আমি আর কিছু বলার নাই, তোমাদের উপর ছেড়ে দিলাম বাকিটা। ওকে, ফ্রেঞ্চ ফ্রাই একজন লিখে দিছে, ফ্রেঞ্চ ফ্রাই। আচ্ছা বলে নারীর উন্নয়ন ও নারীর অধিকার নিয়ে কাজ করে কোনটা? নারীর উন্নয়ন নারীর অধিকার নিয়ে কাজ করে কোনটা? কে বলতে পারবা নারী উন্নয়ন নারী অধিকার নিয়ে কাজ করে কোনটা? ফোনে চার্জ নাই, ফোনটা চার্জও দিতে হবে, ওইটা সমস্যা নাই। নারী উন্নয়ন নারী অধিকার নিয়ে কাজ করে কোনটা? দেখি কে বলতে পারো, কন বলতে পারেগা? এটা দেখবো, নারী উন্নয়ন নারী অধিকার নিয়ে কাজ করে কোনটা? নারী উন্নয়ন নারীর অধিকার নিয়ে কাজ করে কোনটা? দেখি কে বলতে পারো, নারী উন্নয়ন নারীর অধিকার। আচ্ছা এখানে খেয়াল করো, ওকে ওকে ওকে, সবাই একটু উত্তর করে দাও, উত্তর করে দাও। সিডাও কাজ করে, সিডাও সনদ কাজ করে নারীর প্রতি বৈষম্য দূর করা। আর ইউনিফেম কাজ করে হচ্ছে এইটা, ইউনিসেফ শিশুদের বা ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে। ইউনিফেম কাজ করে লিঙ্গ সমতা। আচ্ছা দেখো, এখানে আসলে এটা খুবই কনফিউজিং একটা ব্যাপার। দেখো, নারীর উন্নয়ন আর অধিকার নিয়ে কাজ করে হচ্ছে ইউনিফেম। দেখো আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, কনফিউজিং এটা। নারীর উন্নয়ন এবং অধিকার নিয়ে কাজ করে ইউনিফেম। নারীর প্রতি যদি কোনো বৈষম্য হয় এটা নিয়ে কাজ করে সিডাও সনদ। আর ইউএন উইমেন এটা কাজ করে লিঙ্গ সমতা নিয়ে কাজ করে। তো এই তিনটা বিষয় তোমরা গুলায় ফেলতে পারো পরীক্ষায়, যেমনটা আমি গুলায় ফেলি মাঝে মধ্যে। তো ইউনিফেম কাজ করে, আমি ফেমকে মনে করি নেম ফেম, নারীর উন্নয়ন হবে নেম ফেম হবে, ইউনিফেম কাজ করে নেম ফেম। ফেম অর্থ কিন্তু কি আমরা জানি সুনাম। ইউনিফেম কাজ করে নারীর উন্নয়ন নিয়ে। সিডাও সনদরাই হয়েছে নারীর প্রতি বৈষম্য হইলে। আর ইউএন উইমেন কাজ করে লিঙ্গ সমতা নিয়ে। এই তিনটা বিষয় কি একটু মনে থাকবে? তিনটা বিষয় কি ভাইয়া পুরো একটু মনে রাখা যাবে? তিনটা বিষয় কি একটু মনে রাখা যাবে? একটু বলো, তিনটা বিষয় একটু ডিফারেন্ট মনে রাখবে। তিনটা বিষয় একটু ডিফারেন্ট মনে রাখার চেষ্টা করবে, ইনশাল্লাহ তোমরা পারবে আই গেস। তিনটা বিষয় একটু কাজ করবে তোমাদের কাছে। আর আজকে ক্লাস করানোর পর কিন্তু আমি তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব, কোথায় দিব আমি বলে দিব। যারা ইউটিউব থেকে দেখছো, বিভিন্ন জায়গা থেকে দেখছো, আমি বলে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই, আমি বলে দিব।
So, আমি যে টপিকগুলো পড়াচ্ছি তোমাদের জন্য এগুলো খুবই মাস্ট টপিক, আশা করি ভালো করে বুঝবে। ওকে, এর পরের উত্তর হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টস মানে HDI প্রকাশ করে কারা? এটা জাতিসংঘভুক্ত একটা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টস বা HDI যেটাকে বলা হয়, এইটা প্রকাশ করে কারা? আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো, আমাকে একটু জানিয়ে দাও দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারো। কাদের উত্তরটা একটু সঠিক হয় আমি দেখতে চাই। HDI প্রকাশ করে কারা? HDI প্রকাশ করে কারা? আমাকে বলো, HDI প্রকাশ করে কারা? আচ্ছা, সবাই লিখছো UNDP, কেউ লিখছো IDA। শোনো ভাই, এগুলা থেকে প্রশ্ন আসে, আমি বারবার বলছি ভুল করো না। যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি কমন পেতে পারো, যেই কোনো বিশ্ববিদ্যালয়ে। সো এগুলাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। তাই কিন্তু আমি তোমাদেরকে বারংবার বলছি যে এটা একটু ভালো করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে। UNDP লিখছো, আচ্ছা আমি বলে দেই, এটা হচ্ছে COP, কপ সম্মেলন করে, জলবায়ু সম্মেলন করে, কপ সম্মেলন। WTO বাণিজ্য নিয়ে কাজ করে, বাণিজ্য নিয়ে কাজ, বাণিজ্য নিয়ে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বাণিজ্য নিয়ে কাজ করে। IDA ক্ষুদ্র সফট লোন, আমি সফট লোন লিখি, সফট লোন দেয়, সফট লোন উইন্ডো বলে এটাকে, সফট লোন উইন্ডো বা সহজ শর্তে ঋণ দেয়। ভুলে গেলাম, যাই হোক, সহজ শর্তে ঋণ দেয় বা ক্ষুদ্র ঋণ দেয়। আর UNDP ইউনাইটেড ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা কিন্তু এই HDI প্রকাশ করে। সো কোনটা কী নিয়ে কাজ করে ভাই, যদি ভালো করে না জানো প্রশ্ন আসলে উত্তর করতে পারবে না। সো তোমরা একটু সলভ করে নাও। সফট লোন উইন্ডো দেয়, সহজ শর্ত ঋণ বা ক্ষুদ্র ঋণ দেয় হচ্ছে IDA। WTO বাণিজ্য নিয়ে কাজ করে UNFCCC, কপ সম্মেলন করে, জলবায়ু সম্মেলন। আর UNDP কাজ করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI প্রকাশ করে। পরবর্তী প্রশ্ন, WHO এর সদর দপ্তর কোথায়? কেউ হু বলবা না, WHO বলবা, এটা বলাটা স্মার্টনেস। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? এইটা একটু দেখি কে বলতে পারো। WHO কি নিয়ে কাজ করে আমরা জানি, হেলথ নিয়ে কাজ করে। ওকে দেখি বলতে পারো কি না। আচ্ছা দেখি কারা বলতে পারো, দেখি কারা বলতে পারো। আচ্ছা, কারা বলতে পারো আমি দেখবো কারা বলতে পারো। 52 খ দিচ্ছ, ওকে অনেকে উত্তর করছো, খ দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, জেনেভা সুইজারল্যান্ড হচ্ছে সঠিক উত্তর। তোমাদের একটু সময় দিই, তারপর আমি সঠিক উত্তর বলে দিব। সুইজারল্যান্ডের জেনেভা হচ্ছে সঠিক উত্তর। আমাকে বলো, কার জেলা কোনটা? তোমাদের জেলায় সেহরির শেষ সময় কোনটা আজকে? ঢাকারটাও জানাও, যেই জেলারটা হয় একটু জানিয়ে দাও তো দেখি, আমরা একটু এটাও একটা জানার চেষ্টা করি, যাতে যারা জানে না বা ভুলে গেছে তারা যাতে একটু মনে করতে পারে। কে কোন জেলা থেকে দেখছো? কার জেলার সাহারি বা সেহরির শেষ সময় কোনটা? দেখি কে বলতে পারো। তোমরা একটু বলে দাও, একটু তোমরা জানিয়ে দাও। ওকে, জেনেভা সুইজারল্যান্ড। ওকে ফাইন। পরবর্তী প্রশ্ন, হোয়াইট ওয়াশ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? আমি বারবার বলছি, খেলাধুলার টপিকটা তোমাদের এইগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোয়াইট ওয়াশ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? এটা হয়তো মেয়েরা অনেকে উত্তর করতে পারবে না, যারা খেলাধুলা দেখো না, পছন্দ করো না, বিরক্ত লাগে, বোরিং লাগে। ছেলেরা হয়তো বেশি উত্তর করতে পারবা। সো ছেলেদের কমেন্টগুলো একটু বেশি চাইছি এই প্রশ্নতে। হোয়াইট ওয়াশ কোন খেলার সাথে সম্পর্কিত? দেখি কে বলতে পারো। হোয়াইট ওয়াশ কোন খেলার সাথে সম্পর্কিত? একটু তোমাদের কমেন্টগুলো আমি দেখবো। হোয়াইট ওয়াশ কোন খেলার সাথে সম্পর্কিত? দেখি কে উত্তর করতে পারো। হোয়াইট ওয়াশ কোন খেলার সাথে সম্পর্কিত? কে বলতে পারো হোয়াইট ওয়াশ কোন খেলার সাথে সম্পর্কিত? দেখি পোলাপান একটু উত্তর করে দাও। একটু উত্তর করে দাও তো। হোয়াইট ওয়াশ ক্রিকেট, ব্যাডমিন্টন আর ক্রিকেট দুইবার আসছে। আচ্ছা, এইখানে তোমরা ধরতে পারো ফুটবল। হ্যাঁ, এখানে তোমরা ধরতে পারো হচ্ছে ফুটবল। আচ্ছা, এখানে তোমরা ফুটবল ধরতে পারো।
এখানে তোমরা ধরতে পারো ফুটবল, রাইট? এখানে আমি ফুটবল দিয়ে দিলাম, ধরো ফুটবল, কি ফুটবল, সেখানে আমি লিখে দিলাম হচ্ছে ফুটবল, কি হবে ফুটবল, রাইট? ফুটবল, সরি ফুটবল হবে এখানে, আরে সরি, এখানে ফুটবল হবে, 3 নম্বরে ফুটবল হবে, কি হবে ফুটবল, কি হবে ফুটবল, কি হবে ফুটবল। তোমরা একটু উত্তর করো, উত্তরটা কি হবে, ফুটবল হবে কিনা একটু জানিয়ে দাও। ফুটবল আছে এখানে, মনে করো এখানে ফুটবল আছে, মনে করো এখানে ফুটবল আছে, মনে করো ফুটবল আছে। তোমরা যেহেতু ক্রিকেট করে দিচ্ছ, ক্রিকেট উত্তর করে দিয়েছো, তার মানে সঠিক উত্তর হচ্ছে ক্রিকেট। আমি আর বসে থাকলাম না, সঠিক উত্তর হচ্ছে ক্রিকেট। ফাইন, সঠিক উত্তর হচ্ছে ক্রিকেট। আচ্ছা, ক্রিকেট হচ্ছে সঠিক উত্তর। ক্রিকেটে হোয়াইট ওয়াশ কখন হয়, দেখি কে বলতে পারো হোয়াইট ওয়াশ কখন হয়, একটু জানিয়ে দাও। এটা হবে ক্রিকেট। থ্যাংক ইউ। মেয়েরা উত্তর করতে পারে নাই, একটা মেয়েও উত্তর করতে পারে নাই, মেয়েরা পারে না। থ্যাংক ইউ। সো পরবর্তী প্রশ্ন যে একটি আদর্শ ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? এবং তোমাদেরকে বলে দিতে চাই সবচেয়ে ইম্পর্টেন্ট, সিইউবিডিতে এই ক্রিকেট খেলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, এটা একটু বেশি মাথায় রাখবা। ক্রিকেট খেলা থেকে আসার সম্ভাবনা বেশি, অন্যান্য খেলা অবশ্যই ইম্পর্টেন্ট, ক্রিকেট থেকে একটু বেশি সম্ভাবনা। দেখি কে উত্তর করতে পারো, কে উত্তর করতে পারো। একটি আদর্শ ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? একটি আদর্শ ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? একটি আদর্শ ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? তোমাদের কমেন্টগুলো দেখবো, চেষ্টা করো। ইউটিউবে দেখছো, ফেসবুকে দেখছো, যখন দেখছো একটু কমেন্ট করার চেষ্টা করো। একটি আদর্শ ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? দ্বিপক্ষীয় সিরিজে যখন সবকটি ম্যাচ যে কোনো একটা দল জিতে তখন সেটাকে হোয়াইট ওয়াশ বলে। আচ্ছা আচ্ছা, দেখি 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 একটি আদর্শ ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? কেউ এক কমেন্ট বারবার না কইরা নতুন নতুন নতুনটারে একটু উত্তর করো। 54 উত্তর কী হবে? 54 উত্তর কী হবে একটু জানিয়ে দাও তো। 54 উত্তরটা কী হবে? কেউ এক কমেন্ট বারবার না কইরা নতুন নতুন নতুনটারে একটু উত্তর করো। 54 উত্তর কি হবে? 54 উত্তর কি হবে একটু জানিয়ে দাও তো। 54, আচ্ছা 54 উত্তর কি হবে? ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য, ক্রিকেট পিচ যেটা থাকে দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্য কত? এটা হচ্ছে, আমি তোমাদেরকে এটা বলে দিই, এটা হচ্ছে ওকে আচ্ছা। তামিম উত্তর করেছো, মারিয়া, সানজিদা, তারপর কে আনিশা, সুচি, তারপর পাবেল উত্তর করেছে 22 গজ, তার মানে উত্তর হবে 22 গজ। কত মিটার, কত গজ, কতটুকু প্রস্থ, কোন কাঠ দিয়ে ক্রিকেটের ব্যাট বানানো হয়, এটু যে জানবা। এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। ক্রিকেটটা বেশি ইম্পর্টেন্ট, ভালো ভালো করে বলছি। এবং ক্রিকেটের ক্ষেত্রে বা যে কোনো খেলার ক্ষেত্রে যেটা আসতে পারে, সম্প্রতি বিভিন্ন খেলায় কী কী ফলাফল হয়েছে, বাংলাদেশ কী কী করেছে, বিভিন্ন দেশ কী কী করেছে, বাংলাদেশের নারী ফুটবল দল কী কী করেছে, লাস্ট বা সম্প্রতি খেলা বিপিএল থেকেও আসতে পারে। সো লাস্ট খেলা বা ক্রিকেট সাম্প্রতিক থেকেও আসতে পারে, ক্রিকেট আগের তথ্য থেকে আসতে পারে। 55 নম্বর প্রশ্ন, ক্রিকেটে আবহাওয়াজনিত কারণে যখন খেলা বিঘ্নিত হলে ফলাফল নির্ধারণ করা হয় কোন পদ্ধতিতে? এখানে 4টা অপশান রয়েছে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অনেকেই জানো, দেখি কারা উত্তর করতে পারো। খেলাধুলা থেকে যেহেতু প্রশ্ন আসবে, বলো। এটা যারা জানো ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, যারা অন্তত না জানি না বুঝে পড়ছো, বিগত সালের প্রশ্ন সলভ করছো, তারাও হয়তো জানবা। দেখি বলতে পারো কিনা, ক্রিকেটে আবহাওয়াজনিত কারণে খেলা বিঘ্নিত হলে ফলাফল নির্ধারণ করা হয় কোন পদ্ধতিতে? সুপার ওভার সিস্টেম, পাওয়ার প্লে সিস্টেম, ডার্কওয়ার্থ লুইস সিস্টেম, 1 ওভার সিস্টেম। দেখি ওকে, দেখি কে বলতে পারো, কে বলতে পারো, কে বলতে পারো, দেখি কে বলতে পারো। 55 সুপার ওভার দিচ্ছ কেউ, কেউ দিচ্ছ ডাকওয়ার্থ লুইস, কেউ ডাকওয়ার্থ লুইস দিচ্ছ, সামিউল, জিনান, রামিসা, শেখ সুদাদ, তারপর তাসমিনা, সুবর্ণা, ফাতিমা, সুহান। ও ওয়াও ওয়াও, সবাই উত্তর করছো, সবাই উত্তর করছো, সবাই উত্তরগুলো দেখছি। ওকে, সবাই উত্তর করে দিচ্ছ, থ্যাংক ইউ। উত্তরটা হবে ডাকওয়ার্থ লুইস। দুজন ব্যক্তির নামে এটা হয়েছে, দুজন ব্যক্তি মিলে আবিষ্কার করেছে। এটা আসলে কিছু, এটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। ডিএলএস মেথড, যাকে আমরা বলি ডিএল মেথড বা ডিএলএস সিস্টেম, ডিএল বলা হয় না, এটা কিন্তু এই ডাকওয়ার্থ লুইস সিস্টেম। ক্রিকেটে আমরা যখন দেখি যে আবহাওয়াজনিত কারণে খেলা হয়ে গেলে, সেটা প্রথম ইনিংসে হোক দ্বিতীয় ইনিংসে হোক, এই সিস্টেমে কিন্তু একটা টার্গেট দিয়ে দেয়, রান করতে হয়, যেটাই হোক। সো এটা মাথায় রাখতে হবে। ডাকওয়ার্থ লুইস, এটা আসতে পারে পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন, অলিম্পিক পতাকার নীল
রঙের বৃত্তটি দিয়ে কোন মহাদেশ নির্দেশ করে? অলিম্পিক খেলাও কিন্তু ইম্পর্ট্যান্ট। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, যেটা গ্রিসে চালু হয়েছিল 776 সালে। আধুনিক অলিম্পিকের জনককে ব্যারন পিয়ার দা কুবার্তা। অলিম্পিক নিয়ে অনেক বিষয় আছে। অলিম্পিকে কখন ফুটবল আসে, কখন ক্রিকেট আসে, সেগুলো আসতে পারে। মেয়েরা কবে যোগদান করে, প্যারা অলিম্পিক কি, আবার অলিম্পিকের যেই তোমার বৃত্তগুলো রয়েছে, যে বৃত্তর মধ্যে অনেকগুলো কালার রয়েছে, কোন কালার দিয়ে কোন মহাদেশ বোঝায়, এগুলো দিয়ে কিন্তু মহাদেশ বোঝায়, সেটা কি? দেখি কে এটা বলতে পারো। নীল দিয়ে কি বোঝায়? নীল দিয়ে কি বোঝায়? নীল দিয়ে কি বোঝায়? কার জানা আছে? আমি দেখতে চাই নীল দিয়ে কি বোঝায়। কার জানা আছে একটু কমেন্টটা করে দাও, একটু কমেন্টটা করে দাও কার জানা আছে যে নীল কালার দিয়ে কি বোঝায়। নীল কালার দিয়ে কি বোঝায় দেখি, বলো বলো। নীল কালার দিয়ে, নীল নীল রং দিয়ে যেই অলিম্পিকের যে ইয়াটা থাকে, ভাই নাম পড়েন নাকি জিকির করেন? আচ্ছা, এশিয়া লিখতেছে কেউ, কেউ লিখতেছে আফ্রিকা, কেউ লিখতেছে ইউরোপ। মানে ভ্যারাইটিস অফ অ্যান্সার্স আমি পাচ্ছি, অ্যান্সার পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি বলি কয়েকটা কালার আছে ওই বৃত্তগুলো: লাল, কালো, সবুজ, হলুদ, আর হচ্ছে নীল, আর হচ্ছে নীল। তো নীল, লাল, কালো, সবুজ, হলুদ, এই যে রঙের বৃত্তগুলো আছে অলিম্পিকের পতাকায়, তোমরা গুগল করলে দেখবা। দেখো, ইউরোপের মানুষরা মনে করে তাদের রক্তের রং হচ্ছে নীল, তাদের আভিজাত্য বোঝায়, তারা নীল রং ধারণ করে, তারা তারা ব্লু ব্লাড। একটা আছে না ব্লু ব্লাড, অর্থ কি আভিজাত্য না? একটা বাগদার আছে না ব্লু ব্লাড। তাহলে মনে রাখবা নীল দিয়ে, নীল হচ্ছে ইউরোপ মহাদেশকে নির্দেশ করে। টেকনিকটা খেয়াল করো। লাল কি? দেখো, আমেরিকার সাথে যদি কেউ লাগে, আমেরিকা মানে তুমি ইউএসএ ধরে নাও, একটা তর্কের খাতিরে ইউএসএ ধরে নাও, বা আমেরিকা মহাদেশের দেশগুলো শক্তিশালী না? তো আমেরিকার সাথে কেউ যদি ঝগড়া করতে আসে, সে মেরে লাল করে দিবে, রক্তাক্ত আর কি, অন্য কিছু লাল করবে না, রক্তাক্ত করে দিবে, লাল করে দিবে। সো লাল হচ্ছে আমেরিকা মহাদেশ, দুইটাই বোঝায়, দুইটা মহাদেশ যে আছে আমেরিকা বোঝায়। আচ্ছা দেখো, এটা আসলে রেসিজম না, বাট আমরা জানি যে আফ্রিকা মহাদেশের কিছু জাতিগোষ্ঠী রয়েছে, নিগ্রোয়ের জাতিগোষ্ঠী রয়েছে, কিছু উপজাতি রয়েছে, যারা কিন্তু একটু কালো রঙের হয়ে থাকে, যেটা আসলে কোনো দোষের না। তো কালো দিয়ে আমরা বুঝবো আফ্রিকা, আফ্রিকা মহাদেশ। আর সবুজ দিয়ে ওশেনিয়া, বাকি দুইটা এমনি মনে রাখবা, মানে অস্ট্রেলিয়া। আর হলুদ দিয়ে হচ্ছে এশিয়া। তিনটা টেকনিকে মনে রাখবা, বাকি দুইটা হচ্ছে এমনিতে মনে রাখবা, ঠিক আছে? এই অলিম্পিকের এই পতাকাগুলো দিয়ে হচ্ছে এগুলো বোঝায়। সো আমরা একটু সুন্দর করে টেকনিকে মনে রাখবো, এমনিতে মনে রাখবো, টেকনিকে মনে রাখবো, এমনিতে মনে রাখবো। আর তোমরা হয়তো অনেকেই জানো যে আজকে, মানে আজ তো ডেট চেঞ্জ হয়ে গেছে, আজ 5 মার্চ থেকে প্রি অ্যাডমিশন জিকে ব্যাচের ভর্তি, মানে ক্লাস শুরু হবে আর কি, আজ রাতে হবে ইনশাল্লাহ। প্রি অ্যাডমিশন জিকেটা কি? যারা এইচএসসি 25 ব্যাচ, 26 ব্যাচ, অথবা এইবার যারা 24 ব্যাচ পরীক্ষা দিচ্ছ, পরেরবার সেকেন্ড টাইমার হবা। টার্গেট যে কোনো বিশ্ববিদ্যালয়, মেডিকেল হোক, ডেন্টাল, নার্সিং, ঢাবি, রাবি, জাবি, চবি, গুচ্ছ, কুবি, খুবি, সাস্ট, সেটার জিকের A to Z কাভার হয়ে যাবে। এখন প্রচুর ডিসকাউন্ট চলছে এই প্রি অ্যাডমিশন ব্যাচে। তো 25-26 ব্যাচ বিশেষ করে তোমরা যারা এখন থেকে জিকে প্রিপারেশন চাও, এগিয়ে থাকতে চাও, নাবিল জিকে ফেসবুক পেজে মেসেজ দিলেই কিন্তু, সেটা যতদিন পরেই ভিডিওটা দেখে থাকো, তোমরা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। আগে থেকে প্রিপারেশন নাও, এগিয়ে থাকো, বিশ্ববিদ্যালয় টপ করো। ক্লাস শুরু হয়ে যাবে, প্রত্যেকটা ক্লাস রেকর্ডেডও থাকবে ইনশাল্লাহ, সমস্যা নেই। দেরি করে ভর্তি হলো, বাট এখন ভর্তি হলে এই সপ্তাহের মধ্যে 2-3 দিন, 2-1 দিনের মাঝখানে ভর্তি হলে তুমি একটা বিশাল ডিসকাউন্ট পাবা ইনশাল্লাহ। একাধিক ফ্রেন্ড একসাথে ভর্তি হলে ডিসকাউন্ট পাবা। সো আশা করি এটা তোমাদের মুখস্থ হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস। অবশ্যই চবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম জেলা ইত্যাদি থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো সেই জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস কবে, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের হতে পারে। দেখি কে উত্তর করতে পারো, দেখি কে বাচ্চা উত্তর করতে পারো, পোলাপান কে উত্তর করতে পারো। আমি দেখি 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 আনিশা, সূচি সবগুলো উত্তর করেছে। আচ্ছা ঠিক আছে, আপনি ফার্স্ট একজন লিখছে। আমেরিকার আম নিলাম, আম পাকলে লাল হয়, বৃত্ত লাল। ওয়াও,
টেকনিকের গুরু, বলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস কবে? কবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সেটা বলতে হবে। এই টাইপের প্রশ্ন হতে পারে, আমি তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা হয়তো উত্তর করবে। এটা হবে 18 নভেম্বর। উত্তর করবে 18 নভেম্বর। উত্তরটা হবে 18 নভেম্বর। যারা উত্তর করেছে 18 নভেম্বর, অত্যন্ত ধন্যবাদ, অত্যন্ত ধন্যবাদ। এটা হবে 18 নভেম্বর। 18 নভেম্বর উত্তর হবে সঠিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, ও সরি, 58 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয় কত সালে? তাহলে তোমাদের জানতে হবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, আবার জানতে হবে সুবর্ণ জয়ন্তী কত বছর পূর্ণ হলে পালন করা হয়। দেখো অনেকগুলো বিষয় কিন্তু জড়িত আছে এই প্রশ্নের সাথে। সো দেখি কে কে উত্তরটা করতে পারো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত হয় কত সালে, উদযাপন করা হয় কত সালে, এই টাইপের প্রশ্ন কিন্তু হয়ে যেতে পারে। সো আমি তোমাদেরকে কিন্তু সতর্ক করার জন্য, জানানোর জন্য দিয়ে দিচ্ছি, যাদের ছবি টার্গেট খুবই শীঘ্রই পরীক্ষাটা হবে। সো তোমাদের ছবি নিয়ে আমি লাস্ট আরেকটা ক্লাস করাবো আগামীকাল, মানে 6 মার্চ রাত ঠিক 2টায়। 6 মার্চ মানে আজকে দিনের পরে কিন্তু 5 মার্চ চলছে, দিনে সারাদিন 5 মার্চ চলবে, দিন আবার রাতে তোমার হয়ে যাবে হচ্ছে 6 মার্চ। তখন তৃতীয় ক্লাসটা পাবা তোমরা, রাবি ছবির ক্লাসটা, ছবি বিশেষ করে টার্গেট করে। আর রাবির ক্লাসও তো অবশ্যই আমার পেইড গ্রুপে শুরু হচ্ছে। গুচ্ছের একটা কোর্সে রাবি, ছবি, গুচ্ছ, 7 কলেজ, নার্সিং কিংবা তোমাদের ন্যাশনাল সবগুলো একটা কোর্সে ডান হয়ে যাবে 400 টাকার। এখন ডিসকাউন্টে 400 টাকা ভর্তি চলছে, 400 টাকা। ক্লাস, এক্সাম, সিক্রেট সাজেশন সব কিছু পাবা। যারা এখনও ভর্তি হও নাই, সাম্প্রতিক সহ পাচ্ছ, কমন পেতে চাও, ভালো করতে চাও, মিস করো না এই কোর্সটা। জাস্ট নাবিল জিকে পেজে নক দিলে হবে। নাবিল জিকে পেজে নক দিয়ে বলবা যে ভাই আমি রাবি ছবি গুচ্ছ বা যে টার্গেট কোর্সে ভর্তি হতে চাই, 24 ব্যাচ, আমাকে ভর্তি করিয়ে নেন, ক্লাসগুলো বুঝাই দেন, কীভাবে কি তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। আজকেই দ্রুত ভর্তি হয়ে যাও, পরে কিন্তু তুমি ডিসকাউন্ট পাবা না। সো দেখি কারা উত্তর করতে পেরেছো, কারা উত্তর করতে পেরেছো যে কত সালে হয়েছে? 2016 সালে। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1996 সালে। কত সালে? 1996 সালে। কত সালে? 1996 সালে। কত সালে? 1996 সালে। তাহলে সুবর্ণ জয়ন্তী হয় 50 বছর পূর্তি উপলক্ষে হয় সুবর্ণ জয়ন্তী। তাহলে 50 বছর পরে হবে 2016 নাকি? উনিশশো 2016 সালে হয় 50 বছর সুবর্ণ জয়ন্তী। ঝামেলা লেগে গেল না? দেখো তো, সিইউ জয়ন্তী 1966 হবে, সরি 1966, সরি এই যে আমার ভুলে গেছে, আমি এইবার মিলছে, এই জন্য তো আমি বললাম কি রে কথায় মিস হয়ে গেছে, 1966 হবে, সরি আমার কথায় ভুল হয়ে গেছে। 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছে, আর 2016 সালে 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী পালিত হয়। মাই ব্যাড, সরি মাই ব্যাড। ওকে 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 1966, এই সালটাও জানতে হবে আমাদের, এই সালটাও জানতে হবে, রাইট? ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে, মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করেন কত সালে? আমি আবারও বলছি, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, ক্ষুদিরাম বসু, বিশেষ করে যে তারা যেহেতু চট্টগ্রামে আন্দোলনের সাথে জড়িত, চট্টগ্রামে ছিলেন, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, সো এটা মাথায় রাখতে হবে। সো তিনি কত সালে অস্ত্রাগার লুণ্ঠন করেন, চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করেন? এই টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে, ঠিক আছে? দেখি কে বলতে পারো, দেখি এটা কে বলতে পারো, দেখি কবে এই টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে, দেখি কে বলতে পারো। 1930 কারা দিচ্ছ? 1930, তোমাদের উত্তর কি সঠিক? কিনা আমাকে একটু জানাও, একটু জানাও। এই টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে। আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা একদম সুন্দর করে, আমি যে 4টা অপশান দিয়েছি, এই 4টা অপশানের পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। কি কারণ ছিল সেটা তোমাদেরকে এখন বলে দিব, আচ্ছা, এই যে ক্ষুদিরামের ফাঁসি হয়, তিনিও কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিল এততে। এটা মাস্টারদার অস্ত্রাগার লুণ্ঠন 30, ঠিক আছে?
মাস্টারদার ফাঁসি হয়ে যায়, সে তো ধরা খেয়া যায় না। মাস্টারদার ফাঁসি 34, মাস্টারদার ফাঁসি 34। আর 1932 সালে কি হয়? প্রীতিলতার ফাঁসি, কারণ প্রীতিলতাও কিন্তু আক্রমণ করেন। সো এই পুরো ব্যাপারটা, এই আমি একটু শুনলাম, তবে স্ক্রিনশট দাও। এই পুরো ব্যাপারটা তোমাদের জানতে হবে, এই পুরো ব্যাপারটা তোমাদেরকে জানতে হবে যে ক্ষুদিরামের ফাঁসি কবে হয়, এবং প্রীতিলতা ওয়াদ্দেদার তিনি কিন্তু সূর্য সেনের শিষ্য ছিল, তিনিও কিন্তু ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন ব্রিটিশদের 1932 সালে, তিনি আক্রমণ করেন এবং শহীদ হন। প্রীতিলতা শহীদ হন, প্রীতিলতা শহীদ হন। তাহলে পুরো ব্যাপারটা মাথায় রাখো। 1930 সালে মাস্টারদা সূর্য সেন অস্ত্রাগার লুণ্ঠন করে চট্টগ্রামের 34 সালে তার ফাঁসি হয়। 1932 সালে তারই শিষ্য প্রীতিলতা হত্যা হয় ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে। আর 1908 সালে ক্ষুদিরামের ফাঁসি হয়। কিংস ফোর্টকে তিনি আক্রমণ করেছিলেন, কিংস ফোর্ট। সো এগুলো আমাদের একটু জানতে হবে, এই টাইপের প্রশ্ন হতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এরপরে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আছে না, যে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যে স্থানগুলো, দর্শনীয় স্থান, সেখান থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। নতুন একটা টপিক চলে আসলো, এই টপিকের নামটা একটু লিখে ফেলো তো। এই কষ্ট লাগতেছে তোমাদের? খারাপ লাগতেছে? পরিশ্রম, ক্লান্ত লাগতেছে, ঘুম আসতেছে? এমনটাই কিন্তু হয় আসলে। যারা টিকে থাকতে পারে, যারা লড়াইটা করতে পারে, তারাই কিন্তু ভালো করে। আমি জানি তোমাদের অনেক খারাপ লাগতেছে, আমারও কি লাগছে না? অবশ্যই। বাট তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে থাকো, ক্লাসটা একটু করো, তোমাদের ভালো হবে ইনশাল্লাহ। বলো যে 60-এর উত্তর কি হবে? কে লালবাগ কেল্লা নির্মাণ করেন? কে লালবাগ কেল্লা নির্মাণ করেন? আচ্ছা দেখি, অনেকেই এটা কিন্তু খুবই কনফিউজিং একটা প্রশ্ন। দেখি উত্তরটা করতে পারলে তুমি ব্রিলিয়ান্ট। কে লালবাগ কেল্লা নির্মাণ করেন? কে লালবাগ কেল্লা নির্মাণ করেন? লালবাগ কেল্লা নির্মাণ করেন, রাইট? কে লালবাগ কেল্লা নির্মাণ করেন, এটা আমাদের জানতে হবে। কে করেন? দেখি 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 দেখো, এখানে একটা বিষয় হচ্ছে কি, লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন একজন, আর সেটা সম্পন্ন করেন আরেকজন। সম্পন্ন করেছেন এটাও বলা ভুল হবে। কেন হবে? লালবাগ কেল্লা এখনও পুরোপুরিভাবে সম্পন্ন হয়নি। তোমাদের বলি, এই যে আওরঙ্গজেব, যাকে মুঘল সম্রাট আওরঙ্গজেব জিন্দাপীর, তার পুত্রের নাম হচ্ছে কি এই শাহজাদা আজম শাহ। এই শাহজাদা আদম শাহ এই লালবাগ কেল্লা নির্মাণের কাজ শুরু করেন, কিন্তু সেটা সম্পন্ন করার দায়িত্ব পড়ে এই শায়েস্তা খানের উপর। মুঘল একজন তোমার সুবেদার শায়েস্তা খান, কিন্তু শায়েস্তা খানের কন্যার নাম হচ্ছে পরিবিবি। পরিবিবি যখন মারা যায়, তিনি তখন আর এই নির্মাণটা সম্পূর্ণ করতে পারেননি। এই পরিবিবির আসল নাম কিন্তু এই ইরান দুগ্ধ। এই ইরান দুগ্ধ যখন মারা যায়, শায়েস্তা খান কিন্তু তখন আর নির্মাণ সম্পূর্ণ করেনি। যতটুকু দেখতে পাচ্ছ ততটুকুই আছে। এরপর কিন্তু এই শায়েস্তা খান এটা ছেড়ে চলে যায়। এরপরেই কিন্তু মূলত এই লালবাগ কেল্লাটা আসলে এত তার গুরুত্ব হারায়। তাইলে সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম শাহ প্রতিষ্ঠা শুরু করেন, যদি বলে শুরু করেন, শাহজাদা আজম শাহ হবে। সম্পূর্ণ করার দায়িত্ব পড়ে বা সম্পূর্ণ করেন, যতটুকুই করেছেন সেটা হবে শায়েস্তা খাঁ। আর তিনি পুরোপুরিও সম্পন্ন করতে পারেননি, কারণ তার মেয়ে পরিবিবি বা ইরান দুগ্ধ মারা যায় এই কারণে। সো এই পুরো কনসেপ্টটা আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে, পুরো কনসেপ্টটা মাথায় রাখতে হবে। উত্তরটা শায়েস্তা খাঁই হবে, যদিও তোমরা উত্তর করেছো, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, উত্তরা গণভবনের অবস্থান কোন জেলায়? উত্তরা গণভবনের অবস্থান কোন জেলায়? আমরা আর 25 মিনিটের মতো ক্লাস নিতে পারবো ইনশাল্লাহ। এরই মধ্য দিয়ে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করবো। এখন খুব ফাস্ট যাব তোমাদের জন্য, আমাদের আরও অনেক প্রশ্ন সলভ করতে হবে। তোমরা বলো, ওকে ফুল এনার্জি আছে তোমরা বলতেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রীতিলতার ফাঁসি হয় না, নিজে মারা যায় আর কি, হ্যাঁ আমি পরে বলেছি। ওকে 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 বলো
বলো উত্তরা গণভবন কোথায়? উত্তরা গণভবন দয়ারাম রায় কিন্তু এটার কাজ করেন। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় সচিবালয় কিন্তু উত্তরা গণভবন, এবং আমি সেখানে গিয়েছিলাম ঘুরতে। আর এই উত্তরা গণভবনের পূর্ব নাম কি? গভর্নর হাউস, তাই না? আর এই উত্তরা গণভবনের অবস্থান, এই যে বিখ্যাত স্থানগুলো রয়েছে, বারবার বলছি একটু ভালো করে পড়ো, এগুলোতে কিন্তু এখানে প্রশ্ন আসে বাংলাদেশের দর্শনীয় স্থান থেকে, এই টপিকটা থেকে। তাই কিন্তু তোমাদের এগুলো প্র্যাকটিস করাচ্ছে, আরও বেশ কয়েকটা প্র্যাকটিস করাবে ইনশাল্লাহ, সমস্যা নেই, যতক্ষণ করাতে পারি 20-25 মিনিটে। তোমরা উত্তর করছো নাটোর, উত্তর পারবা আমি জানি, উত্তর সঠিক। চাঁদপুর কেন রাখলাম? কারণ চাঁদপুর আমার নিজের জেলা, আমি জানি যে চাঁদপুর উত্তর না, তারপরও রাখলাম। হ্যাঁ, তারপরও রাখলাম চাঁদপুরটা, কারণ চাঁদপুরকে আমরা সবাই কি করি? সবাই ভালোবাসি, রাইট? চাঁদপুরকে কোন জায়গা দিয়ে হবে এখানে, না? ওকে, চাঁদপুরকে আমরা সবাই ভালোবাসি, কষ্ট পাইলাম। আচ্ছা, ওকে, চাঁদপুর হবে না, নাটোর হবে। হ্যাঁ, নাটোরের বনলতা সেন। ওকে, সো এটা আমাদের মাথায় রাখতে হবে। নাটোর যারা উত্তর দিয়েছো অত্যন্ত ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার কোন আমলে নির্মিত হয়? এই পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার তোমরা যাই দেখো, সেটা কোন আমলে নির্মিত হয়? সেটা কোন আমলে নির্মিত হয়, কে নির্মাণ করে, বা এই বৌদ্ধ বিহারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য, একটু সুন্দর করে দেখতে হবে, ভালো করে দেখতে হবে। দেখি কারা উত্তর করতে পারো যে নওগাঁর পাহাড়পুরের বৌদ্ধ বিহার কোন আমলে নির্মিত হয়। দেখি তো বাচ্চারা, একটু উত্তরটা করে দাও, কোন আমলে নির্মিত। ঝটাপট তোমরা উত্তর করে দাও, ঝটাপট উত্তর করে দাও তোমরা। আচ্ছা, তোমরা কি উত্তর করছো? চাঁদপুর, একজন হচ্ছে চাঁদপুরের ইলিশ, দীঘাপতিয়া নামক স্থানে। হ্যাঁ, পাবেল চৌধুরী জয়, সঠিক উত্তর দিয়েছো। একজন চাঁদপুর আজকে কয় রোজা, চাঁদপুরকে নিয়ে এগুলো বলবা না, মায়ের খাবা। পাল আমলে উত্তর দিয়েছো, উত্তর সঠিক, পাল আমল, পাল আমল, ঠিক আছে, পাল আমল হবে সঠিক উত্তর, পাল আমল হবে সঠিক উত্তর। থ্যাংক ইউ, পাল আমল হবে। পাল যারা দিয়েছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। পাল আমল যারা উত্তর দিয়েছো তোমাদেরকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। পাল আমল হবে সঠিক উত্তর, পাল আমল হবে সঠিক উত্তর, থ্যাংক ইউ, উত্তর সঠিক, পাল আমল, পাল আমল। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? তোমরা এগুলো পড়ে থাকলে উত্তর করতে পারবা, যারা পড়বা উত্তর করতে পারবা, পরীক্ষা আসলে কমন পাবা, দ্যাটস ইট। আমরা আমাদের বোর্ডের কোয়ালিটি চেঞ্জ করেছি, সাউন্ড কোয়ালিটি আপগ্রেড করেছি, এখন লাইটিং আর স্টুডিও রং করা নিয়ে আমি কাজ করছি। দোয়া করবে যাতে একটা বেস্ট লাইটিং করতে পারি, যারা আমার ক্লাসগুলো দেখে তারা দেখো, যাতে একটু আরাম পায়, শান্তি পায়। নেটওয়ার্ক যতই আপগ্রেড করি ততই খারাপ হয়ে যায়, আমি বুঝি না। ফাইবার লাইন নিলাম, ভালো লাইন নিলাম, তাও সমস্যা করে। সো খুবই কষ্ট লাগে নেটওয়ার্কটার জন্য আসলে মূলত। যাই হোক, এটাও আপগ্রেড হয়ে যাবে শীঘ্রই, সো নো টেনশন। সো তোমরা লিখেছো যে বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে, এই বরেন্দ্র গবেষণা জাদুঘর, এটা বাংলাদেশের প্রথম জাদুঘর, বাংলাদেশের প্রথম জাদুঘর, থ্যাংক ইউ। বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর, থ্যাংক ইউ, উত্তর সঠিক। পরবর্তী প্রশ্ন, ঢাকার সবচেয়ে প্রাচীন মসজিদ কোনটি? ঢাকার সবচেয়ে প্রাচীন মসজিদ কোনটি? এই টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে, সো দেখি আপনারা একটু উত্তর করেন। ঢাকার সবচেয়ে প্রাচীন মসজিদ কোনটি? এই টাইপের প্রশ্ন হতে পারে, দেখি আপনারা একটু উত্তর করে দেন। ঢাকার সবচেয়ে প্রাচীন মসজিদ কোনটি? 4টা অপশান রয়েছে, তারা মসজিদ, মুসা খান মসজিদ, বিনত বিবির মসজিদ, সোনা মসজিদ। সো দেখি কারা একটু বলতে পারেন। রাজশাহী বরেন্দ্র জাদুঘর 1910 সালে প্রতিষ্ঠিত হয়েছে, একজন বললাম, থ্যাংক ইউ। বলো 64-র উত্তর কী হবে? 64-র উত্তর কী হবে? বলো 64-র কী হবে উত্তর? যারা এখন নামাজ পড়তে যাবা, তোমরা হচ্ছে নামাজটা পড়ো, এই টাইমটা স্কিপ করে পরে দেখে নিও, এতটুকু ক্লাস, বাকিটা একটু টেনে দেখে নিও, সমস্যা নেই তো। আমি বর্তমানে এই জাদুঘরের পাশে আছি, সামিউল বলতেছে ওয়াও নাইস, তাহলে তুমি তো উত্তর করতে পারবাই। আচ্ছা, 64-র উত্তর কী হবে? তারা মসজিদ হবে না, মুসা খান হবে না। উত্তর যারা দিয়েছো বিনত বিবির মসজিদ, উত্তর সঠিক, এটা মাথায় রাখবা। বিনত বিবির মসজিদ ঢাকার সবচেয়ে প্রাচীনতম মসজিদ কিন্তু বিনত বিবির মসজিদ। মসজিদের শহর ঢাকা, কিন্তু ঢাকা। গ নাম্বার সঠিক উত্তর, থ্যাংক ইউ, গ নাম্বার। পরের প্রশ্ন, 60 গম্বুজ মসজিদের
গম্বুজ সংখ্যা কতটি? 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কতটি? খুবই ফেমাস একটা প্রশ্ন না, সবাই যেটা নিয়ে আসলে কথা বলে, কিন্তু তুমি কি আসলে উত্তর করতে পারবে? এই তুমি পারবে তো? তোমার কাছে জানতে চাই, বলো তো 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা মূলত কতটি? 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কতটি? একটু উত্তর করে জানিয়ে দাও। 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কতটি? 4টা অপশান, 55, 60, 77, 80। 60 গম্বুজ মসজিদের কত? 60টি না? 60টি না? 60টি তো উত্তর তো 60 গম্বুজ বলাই আছে, তার আর প্যারা কি? খান জাহান আলী যার কুমির ছিল একটা দিঘির মধ্যে, ঠিক আছে, উলুগ খান জাহান আলীর এই নির্মাণ করেছেন এই 60 গম্বুজ মসজিদ, আমরা জানি। আচ্ছা দেখো, তোমরা কেউ কেউ 81 উত্তর করছো, যেটি এই প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ নয়, কারণ এই প্রশ্নের কোনো অংশেই 81 অপশনে নেই। এটা আমি এই জন্যই দিয়েছি, 55 হবে না, 60 হবে না, আমরা জানি, রাইট? এখন 80টি হবে না, যেহেতু অপশনে 81 নেই, তার মানে তোমাকে 77 উত্তর করতে হবে। 77 এক্ষেত্রে সঠিক উত্তর। 77টি, 78, 79, 80, 81, এই চারটা চারদিকে নিয়ে যদি অপশনে 81 না থাকে তখন হবে 77, আর অপশনে 77 থাকলে 81 না থাকলে তখন 77 হবে, আর তোমার 81 থাকলে অবশ্যই 81 হবে, মূলত 81টি। বাট কোনোভাবে 81 নাই, ধরো 81 হচ্ছে অপশানে নাই, তখন তুমি 77টি দিবা, তুমি 81 দিবা কেন? তখন তুমি 77টি দিবা, অবশ্যই অবশ্যই। সো এটা বোঝানোর জন্যই কিন্তু তোমাদের এই প্রশ্নটা আমি এনেছি এই ক্লাসে। সো আশা করি আমার কষ্ট বুঝতে পেরেছো, পরীক্ষা কীভাবে আসলে কীভাবে দিবা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী প্রশ্ন, যে কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? এই টাইপের প্রশ্ন হতে পারে, এগুলো বিগত সালে বারংবার এসেছে, বারংবার বহুবার আসার নজির কিন্তু রয়েছে। সো কান্তজির মন্দির কোন জেলায়, সেই জেলার কেউ আসো কি না? এবং সেই জেলায় আমি গিয়েছিলাম, ঘুরেছিলাম কান্তজির মন্দির বা অন্যান্য জায়গাগুলো ঘুরেছি। সো তোমরা একটু উত্তর করে দাও, একটু উত্তর করে দাও, একটু উত্তর করে দাও। দুইটাই থাকলে 81টা উত্তর করবে, প্রকৃত 81টা ধরা হয়, প্রকৃত 81টা ধরা হয়, প্রকৃত 81টা ধরা হয়, দুইটা থাকবে না অবশ্যই, 77 বা 81 থাকবে, যেটা আসবে সেটা উত্তর করবা। আরে বাবা রে বাবা, ওকে ওকে, তোমরা একটু উত্তর করে দাও, কতটি হবে একটু উত্তর করে দাও, উত্তর করো, উত্তর করো, উত্তর করো, সবাই একটু উত্তর করে দাও, উত্তর করে দাও, সবাই একটু উত্তর করে দাও, সবাই একটু উত্তর করে দাও, সবাই একটু উত্তর করে দাও। আচ্ছা একটু উত্তর করে দাও, সবাই একটু উত্তর করো। সো দেখতে চাই তোমাদের উত্তর, বলো কোথায়? দিনাজপুর। তাহলে কি অপশানে কোনোভাবে দিনাজপুর আছে? অপশানে দিনাজপুর নাই, কিন্তু তোমরা দিনাজপুর উত্তর করতে পারলে সেই জন্য তোমাদের ধন্যবাদ। যারা রাজশাহী উত্তর করছো, এক বালতি সমবেদনা। দিনাজপুর ছাড়া যারা উত্তর করছো তাদের জন্য এক বালতি সমবেদনা। উত্তর দিনাজপুর, যেখানে কোনো উত্তরই নাই, উত্তর দিনাজপুর হবে, ঠিক আছে? একটু যাচাই করলাম। পরবর্তী প্রশ্ন, মহাস্থানগড়ের পুরাতন নাম কি ছিল? মহাস্থানগড়ের, যেটা বগুড়ায় অবস্থিত আমরা জানি, সেটার পুরাতন নাম কি ছিল? এই টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে। সো মহাস্থানগড়ের পুরাতন নাম কি ছিল? মহাস্থানগড়ের পুরাতন নাম কি ছিল? আমরা কিন্তু ফাস্ট সলভ করবো ইনশাল্লাহ। 45 বেজে গেছে, আমাদের 15 থেকে 20 মিনিটের মতো সময় আছে, আর 20 মিনিটের মতো সময় আছে, এরপর কিন্তু আমরা চলে যাব। আমাদের সবগুলো প্রশ্ন যাতে আজকে সলভ করাতে পারি, আমি একটু ফাস্ট যাব, তোমরা একটু উত্তরটা করে দাও, ঝটাপট ঝটাপট পটপট করে উত্তরটা করে দাও, পটপটি উত্তরটা করে দাও, ঠিক আছে? পই পই করে উত্তর করো। কি হবে উত্তর? কী হবে উত্তর? তোমরা উত্তর করছো পুণ্ড্রবর্ধন, তার মানে উত্তর সঠিক। পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন, যেটা প্রাচীন, খুবই প্রাচীন, তাই না? জনপদের মধ্যে একটি। জনপদ টপিকটাও পড়বা, আমি কিন্তু বলে দিলাম জনপদ টপিক থেকে প্রশ্ন আসতে পারে, জনপদ টপিক থেকে প্রশ্ন আসতে পারে। 3বার যেহেতু বলছি জনপদ টপিক থেকে প্রশ্ন আসে, সিউডি বি আর রাবি, এর জন্য জনপদ টপিকটা পড়ে যাবা। সো পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন হবে সঠিক উত্তর। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর, এই টপিকটা দিয়েছি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার স্থলবন্দর থেকে। এই স্থলবন্দর, এই টপিকটা ছবির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ছবির জন্য খুবই
খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এখান থেকে প্রশ্ন আসে। সো তোমরা এই টপিকটা একটু ভালো করে পড়বা যে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি। তোমরা জাস্ট ধুমায়া উত্তর করো, আর আমি জাস্ট কমেন্টগুলো পড়ি আর নেক্সট খালি চলে যাই, নেক্সট করে করে চলে যাই, রাইট? তোমরা একটু ধুমায় উত্তর করে দাও তো পোলাপান। দেখি একটু ধুমায় উত্তর করে দাও, ধুমায় একটু উত্তর করে দাও তো দেখি কারা কারা উত্তরটা করতে পারো, দেখি কারা কারা উত্তরটা করতে পারো। তোমরা আসলে কেউ শেয়ার করো না, অনেকে শেয়ার করো না, অনেকে রিয়েক্টও দাওনি। একটা করে নিজের আইডিতে শেয়ার করলেও কিন্তু কৃতজ্ঞ থাকবো। শিক্ষামূলক গ্রুপে শেয়ার করো, আর যে বন্ধুরা আসলে ক্লাসগুলো উপকৃত হবে মেনলি তাদেরকে একটু মেনশন করে দাও। আচ্ছা, বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। বেনাপোল এটা কোথায় অবস্থিত একটু জানিয়ে দাও। বেনাপোল স্থলবন্দর কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? পরবর্তী প্রশ্ন, হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত? এটা বিগত সালে কিন্তু এসেছে। হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত? হিলি 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 স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত, রাইট? কোথায় অবস্থিত? দেখি 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 কারা উত্তর করতে পারো। হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত? হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত? বেনাপোল যশোরে, ঠিক আছে, উত্তর সঠিক। হিলিটা কোথায়? হিলি স্থলবন্দর কোথায়? হিলিটা কিন্তু তোমার দ্বিতীয় বৃহত্তম। এই যে হিলিটা কিন্তু দ্বিতীয় বৃহত্তম, রাইট? হিলি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, আর হিলিটা ঠিক কোথায় আছে এটাও জানিয়ে দাও। যেহেতু দ্বিতীয় বৃহত্তম এটাও কিন্তু ইম্পর্টেন্ট, দ্বিতীয় বৃহত্তম কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের বলতে হবে দ্বিতীয় বৃহত্তমটাও ইম্পর্টেন্ট। হিলিটা কোথায় আছে? হিলিটা কোথায় আছে? তোমরা যারা কমেন্ট করছো, পাঁচবিবি উত্তর ভুল, যারা কমেন্ট করছো বিরামপুর উত্তর ভুল, যারা কমেন্ট করছো ঘোড়াঘাট উত্তর ভুল, উত্তর হবে হাকিমপুর দিনাজপুর। শুধু দিনাজপুর জানলে হবে না, দিনাজপুর ঠিক কোথায় তাও জানতে হবে, না জানলে কিন্তু পরীক্ষায় আসলে ধরা খাবা ধরা খাবা। সো জানতে হবে জানতে হবে জানতে হবে জানতে হবে। পরবর্তী প্রশ্ন, উক্তীয় গ্রন্থ, বিখ্যাত উক্তীয় গ্রন্থ থেকে রাবি ইউনিট 24 বিডি, উক্তি প্লাস বিখ্যাত গ্রন্থ, এই দুটো টপিক খুব ইম্পর্ট্যান্ট। উক্তি প্লাস গ্রন্থ। মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব উক্তিটি কার? মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব উক্তিটি কার? চলো নিজেদেরকে একটু যাচাই করে ফেলি, চলো নিজেদেরকে একটু যাচাই করে ফেলি, রাইট? একটু আমরা যাচাই বাছাই করে ফেলি। দেখি উত্তরটা কারা করতে পারো, আমি দেখব উত্তরটা কারা করতে পারছো। করতে পারলেই থ্যাংক ইউ, না করতে পারলেই কষ্ট পাবো। দেখি কারা উত্তর করতে পারো, দেখি তো ভাইয়া পুরা একটু উত্তরটা করে দাও, একটু উত্তরটা করে দাও। ওকে, একটু উত্তরটা করে দাও তো দেখি। ওকে, তোমরা বলতেছো যে অ্যারিস্টটল, কেউ হচ্ছে সক্রেটিস, কেউ প্লেটো, এটা নাকি সাস্টে আইসে একজন বলল। আচ্ছা, যেহেতু তোমরা বলতেছো যে অ্যারিস্টটল, আমি কি উত্তরটা নিব? ওকে, আমি নিয়ে নিলাম অ্যারিস্টটল। ওকে, আমি নিয়ে নিলাম অ্যারিস্টটল, উত্তর সঠিক হচ্ছে অ্যারিস্টটল। তো এর পাশাপাশি গ্রিক যে বাকি দার্শনিক রয়েছে তাদের সম্পর্কে জানবা, প্রশ্ন কমন পড়তে পারে। আর উক্তি তো অবশ্যই ইম্পর্টেন্ট, এই টপিকটা উক্তি থেকে নিয়েছি, অ্যারিস্টটল হবে আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি, যে কাপুরুষেরা মরার আগে বহুবার মারা যায় আর সাহসীরা একবার মৃত্যুবরণ করে, কার উক্তি? চারটা অপশান, এই টাইপের উক্তি কিন্তু আসতে পারে। কাপুরুষেরা মরার আগে বহুবার মারা যায় আর সাহসীরা একবার মৃত্যুবরণ করে। কাপুরুষ, কাপুরুষিনী। দেখি দেখি কারা উত্তর করতে পারো, দেখি 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 কারা উত্তর করতে পারো। দেখি 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 এই টাইপের উক্তি কিন্তু আসতে পারে, দেখি কারা উত্তর করতে পারো। রুজভেল্ট কেউ বলতেছে, উইলিয়াম শেক্সপিয়র কেউ বলতেছে, হ্যাঁ কেউ বলতেছে হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। এক একজনের এক এক, ভাই তোমরা এগুলো মুখস্থ কইরো ভাই, উক্তি গ্রন্থ থেকে প্রশ্ন আসবে রে ভাই, বারবার বলতেছি প্লিজ তোমরা এই টপিকটা মুখস্থ করো।
উক্তি গ্রন্থ থেকে বহুবার প্রশ্ন আসে, তোমরা যদি না পড়ে যাও পরীক্ষায় কিন্তু কমন পাবে না। সো তোমাদেরকে বারবার বলবো এই টপিক স্কিপ করা যাবে না, ঠিক আছে? সো তোমরা একটু প্লিজ এই টপিকটা ভালো করে পড়ো, উক্তি গ্রন্থ এই টপিকটা ভালো করে পড়ো। এটা হবে উইলিয়াম শেক্সপিয়র, নাকি উইলিয়াম শেক্সপিয়র নাকি নেপোলিয়ন বোনাপার্ট? লিটল বিট কনফিউজ অ্যাবাউট দ্যাট। উইলিয়াম শেক্সপিয়র হওয়ার সম্ভাবনা অনেক বেশি। উইলিয়াম শেক্সপিয়র, ওকে, উইলিয়াম শেক্সপিয়র, ওকে। তোমরা তার কনফিউজ হলে একটু গুগল করে দেখে নিও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। কে বলেছেন? খুবই ফেমাস একটা উক্তি, এইটা থেকেও প্রশ্ন আসতে পারে, বা এই সংক্রান্ত বা বাকি অল্প উক্তি কিন্তু বেশি নাই তোমাদের বইয়ে, চ্যাপ্টারে দেখো। সবগুলোকে ঝাঁঝরা করে মুখস্থ করে ফেলো, ওকে। বলা মানে কমেন্ট। সো তোমরা একটু মুখস্থ করে ফেলো, হ্যাঁ, মুখস্থ করে ফেলো সবাই, একটু এই টপিকটা মুখস্থ করে ফেলো, উক্তি গ্রন্থ। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, রাইট? সো ওকে মামা, মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? ওকে, তোমরা একটু উত্তর করে দাও। এটা কার উত্তর? আমি জানি সবাই পারবা। আব্রাহাম লিঙ্কন, আমরা জানি ওনার উক্তি হবে, ঠিক আছে? এখানে ওনারও কিছু উক্তি আছে, মেকিয়াভেলিরও কিছু উক্তি আছে, এগুলো ভালো করে পড়বা তোমাদের বই থেকে। আমাদের পরবর্তী প্রশ্ন কি তোর বেশি নাই। আ লং ওয়াক টু ফ্রিডম কার গ্রন্থ থেকেও প্রশ্ন করলাম, যাতে তোমাদের একটু যাচাই করতে পারি। লং ওয়াক টু ফ্রিডম কার গ্রন্থ? জর্জ অরওয়েল, গুনার মির্ডল, লি কুয়ান ইউ। আচ্ছা, 4টা অপশান আছে, দেখি তোমরা একটু উত্তর করে দাও বাচ্চা কাচ্চারা। দেখি একটু উত্তর করে দাও। ওকে। আচ্ছা, তোমরা লং ওয়াক টু ফ্রিডম কার গ্রন্থ দেখি কে বলতে পারো? দেখো, গুনার মির্ডাল তিনি লিখেছেন এশিয়ান ড্রামা। আচ্ছা, জর্জ অরওয়েল লিখেছেন বিখ্যাত অ্যানিম্যাল ফার্ম। লি কুয়ান ইউ লিখেছেন ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু FIRST, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট। আর নেলসন ম্যান্ডেলা লিখেছেন আ লং ওয়াক টু ফ্রিডম। সো কার কি গ্রন্থ বিখ্যাত আমাদেরকে ভালো করে জানতে হবে। তো উত্তর হচ্ছে সি সঠিক। বাকিগুলো জানতে হবে, ওনাদের থেকে আসতে পারে। এগুলো মোটামুটি অনেকগুলো রয়েছে, আমি আমার পেইড ব্যাচে কিছু দাগিয়ে দিই। প্রত্যেকটা যারা এখনও যুক্ত হবা সকল আগের ক্লাস পাবা। রাবি টার্গেট হোক, গুচ্ছ টার্গেট হোক, ছবির আগে 2-1 দিন সময় আছে, কিছু সাজেশন দিয়েছি। এগুলোর বাইরেও আরও ছবি ডি, ছবি বি, আবার 7 কলেজ গুচ্ছ সব কিছু নিয়ে ক্লাস শুরু হবে। যারা যুক্ত হচ্ছে আগের ক্লাস পাবা, এক্সাম পাবা, নতুন ক্লাস পাবা, সাজেশন পাবা, সিক্রেট এক্সাম পাবা, মডেল টেস্ট পাবা। যুক্ত হতে পেজে নক দিয়ে ফেলো নাবিলজিকে, আজকে এখনই ফেসবুক পেজে নক দিয়ে ফেলো এখনই, ওকে? সো এটা হবে, এটা, হ্যাঁ, ওকে। অনেকগুলো গ্রন্থের মাঝখানে আমি দাগিয়ে দিয়েছি পেট বেছে অল্প করে। ব্যাংকার টু দ্য পুয়ার কে লিখেছেন? ডক্টর মোহাম্মদ ইউনুস, অমর্ত্য সেন, সালমান রুশদি, পারভেজ নাসিম। ওনাদের বই দেখি কে বলতে পারো যে ব্যাংকার টু দ্য পুয়ার এই গ্রন্থটি কে লিখেছেন? দেখি কে উত্তর করতে পারো। ব্যাংকার টু দ্য পুয়ার কে লিখেছেন? যে উত্তর করতে পারবা তার একটা সুন্দর চশমা আমি গিফট করবো। যাও, সুন্দর চশমা, ঠিক আছে? দেখি কেমন লাগে। ওয়াও, ডিজিটাল হুজুরদের মতো লাগে, ডিজিটাল হুজুর, ঠিক আছে? সো যে উত্তর করতে পারবা এই চশমাটা আমি তাকে গিফট করে দিব, ঠিক আছে? সো একটু উত্তর করো, দেখি কে উত্তর করতে পারো। এই চশমা গিফট কে পেতে চাও? অবশ্যই তোমাকে আমার মতো এরকমভাবে পড়তে হবে। সো দেখি কে উত্তর করতে চাও। দেখি বাচ্চারা একটু উত্তর করে দাও। ওকে, তোমরা একটু দেখি উত্তর করে দাও, দেখি কে বলতে পারো। ব্যাংকার টু দ্য পুয়ার, এটা না পারলে রে এমন মায়ের খাবি তোরা। এটা পড়তে তোরা, এই যে একজন লিখছে ইউসুফ সরকার। আচ্ছা, উত্তর জানো যে ডক্টর মোহাম্মদ ইউনুস লিখেছেন। আমি আবারও বলছি, ডক্টর মোহাম্মদ ইউনুস টপিকটা ভালো করে পড়ে যাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। কেন বলো তো? ওনার বাড়ি কিন্তু চট্টগ্রামে, আমরা জানি, এবং বর্তমান সরকারেও আছে, আমি জানি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্বের তার সম্পৃক্ততা রয়েছে। এইটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, ছবির জন্য মাথায় রাখতে হবে, ওকে?
পরবর্তী প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়াশোনা করেছেন? এইটা আমাদেরকে বলতে হবে। 4টা অপশান রয়েছে, দেখি 4টা অপশানের মধ্যে কে কে উত্তর করতে পারো। বাচ্চা কাচ্চারা একটু দেখি বাচ্চা কাচ্চারা কারা উত্তর করতে পারো, একটু দেখি তো কারা উত্তর করতে পারো, দেখি তো বাবুরা কারা উত্তর করতে পারো। ওকে ওকে, আমাদের প্রশ্ন কিন্তু বেশি নেই, অল্প আছে। দেখি তিনি কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। আচ্ছা, মাথায় রাখতে হবে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন, কিন্তু তিনি নিজে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। দুইটাই হচ্ছে অর্থনীতি বিভাগে। সো অর্থনীতি বিভাগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তিনি দায়িত্বে ছিলেন এবং বিভাগীয় প্রধানও হয়েছিলেন। সো এটা হবে পড়াশোনা যদি বলে তাহলে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, পড়াশোনা বললে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় হবে। পরবর্তী প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালু করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালু করেন? প্রশ্ন কিন্তু বেশি নাই, আমরা খুব দ্রুত শেষ করে ফেলবো, আমাদের হাতেও সেরকম সময় নেই, আরও 5-6 মিনিট আছে, তারপর আমরা শেষ করে ফেলবো আমাদের আজকের ক্লাস, সমস্যা নেই। তোমরা একটু উত্তর করে দাও, কোন গ্রাম থেকে তিনি ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালু করেন? সবার একটু উত্তরগুলো আমি দেখবো, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। সবার উত্তরটা আমি দেখতে চাই, সবার উত্তরটা আমি দেখতে চাই, সবার উত্তরটা একটু দেখতে চাই। দেখি কোন গ্রাম থেকে তিনি ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালু করেন, দেখি একটু ভাইয়া আপুরা উত্তরটা করে দাও, কোন গ্রাম থেকে তিনি ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালু করেন। দেখি কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালু করেন। দেখি তোমরা বলতেছো যে জোবরা গ্রাম, খ উত্তর দিচ্ছ, জোবরা উত্তর সঠিক, উত্তর সঠিক জোবরা গ্রাম, উত্তর সঠিক জোবরা গ্রাম, উত্তর সঠিক। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা নৃগোষ্ঠী আমি যাই বলি, এই টপিকটা তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ক্ষুদ্র নৃগোষ্ঠী এই টপিকটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যারা গুচ্ছ টার্গেট করছো গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট, গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট এই টপিকটা, রাবি চবি দুইটার জন্যই খুবই ইম্পর্টেন্ট। সো প্লিজ তোমাদেরকে উত্তর করতে হবে, ত্রিপুরা বা টিপরাদের প্রধান আবাসস্থল কোথায়? ত্রিপুরা বা টিপরাদের প্রধান আবাসস্থলটা কোথায়? দেখি তোমরা একটু আমাকে বলো, আমাকে একটু বলো ত্রিপুরা বা টিপরাদের প্রধান আবাসস্থল কোথায়? কুমিল্লা যারা উত্তর করছো, কুমিল্লা উত্তর দেখা যাচ্ছে। আর কি কোনো উত্তর পাবো? উত্তর কি আর কোনো পাবো? এটা কিন্তু একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে প্রশ্ন। দেখি কারা উত্তর করতে পারো, ত্রিপুরা বা ত্রিপুরাদের প্রধান আবাসস্থল কোথায়? দেখি একটু জানিয়ে দাও প্রধান আবাসস্থল কোথায়। বান্দরবান লিখছো, কেউ কুমিল্লা লিখছো, বুঝে শুনে উত্তর করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। ভুল হচ্ছে কি না দেখতে হবে, সঠিক হচ্ছে কি না দেখতে হবে। সাদিকা লিখেছো খাগড়াছড়ি, তারপর পিয়াস লিখেছো খাগড়াছড়ি, সামিউল খাগড়াছড়ি, আব্দুল আলিম অয়ন লিখেছো বান্দরবান। দেখো এই সবকটি জেলায় কিন্তু ত্রিপুরারা থাকেন, তারা কিন্তু প্রধানত কোথায় বেশি থাকেন সেটা আমাদের জানতে হবে, আর সেটা হবে নান আদার দেন খাগড়াছড়ি হচ্ছে প্রধান। সবগুলোতেই থাকেন, এছাড়াও আরও কয়েকটি জেলাতে থাকেন, বাট প্রধানত সবচেয়ে বেশি থাকে কিন্তু খাগড়াছড়ি, সবচেয়ে বেশি থাকে কিন্তু খাগড়াছড়িতে, সবচেয়ে বেশি থাকেন কিন্তু খাগড়াছড়িতে। মাথায় রাখতে হবে প্রধান কিন্তু খাগড়াছড়ি, প্রধান খাগড়াছড়ি, এই ব্যাপারটা ভুলে গেলে কিন্তু চলবে না, প্রধান খাগড়াছড়ি ভুলে গেলে চলবে না, অন্যান্যগুলো জানতে হবে। বাংলাদেশের প্রথম নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠেছে কোথায়? প্রথম নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র কোথায় গড়ে উঠেছিল এইটা একটু জানিয়ে দাও। ক্ষুদ্র নৃগোষ্ঠী টপিকটা ঝাঁঝরা করে ফেলবা, কমন করতে পারে প্রশ্ন। সো আমি তোমাদেরকে যেহেতু বলে দিয়েছি, প্লিজ আমার কথাটা একটু রাখো। এটা একটু উত্তর করে দাও তো পোলাপান, একটু উত্তর করে দাও, উত্তর করে দাও। এটা উত্তর কী হবে? এইটার উত্তর কী হবে দেখি, এটা উত্তর কী হবে দেখি, তোমরা একটু বলো এটার উত্তর কী হবে, এটার উত্তর কী হবে একটু জানিয়ে দাও, এটার উত্তর কী হবে একটু জানিয়ে দাও, এটার উত্তর কী হবে জানিয়ে দাও, একটু জানিয়ে দাও যে প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র কোথায় গড়ে উঠেছে, একটু জানিয়ে দাও, সবাই একটু জানিয়ে দাও। তোমরা উত্তর করছো নেত্রকোনা, হ্যাঁ যারা উত্তর করেছো নেত্রকোনা উত্তর সঠিক, নেত্রকোনা 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 উত্তর সঠিক। এগুলো না, বিরিশিরি নেত্রকোনা, বিরিশিরি বিরিশিরি
বিরিশিরি নেত্রকোনা, বিরিশিরি নেত্রকোনা, এটা হচ্ছে উত্তর সঠিক। তো উত্তর হবে নেত্রকোনা। প্রথম সাংস্কৃতিক কেন্দ্র, বাকিগুলো তো আছে, বাট প্রথম সাংস্কৃতিক কেন্দ্র কিন্তু বিরিশিরি নেত্রকোনা, নেত্রকোনা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ওয়ান গালা কাদের উৎসব? ওয়ান গালা কাদের উৎসব? ওয়ান গালা কাদের উৎসব? আমাদের আর 2-1টা প্রশ্ন আছে, সো আমরা শেষ করে দিই। আজকে কিন্তু আমরা দেখো কতগুলো প্রশ্ন সলভ করালাম, আমরা কিন্তু আজকে 50টার উপরে প্রশ্ন, 51টার মতো প্রশ্ন সলভ করালাম। সো তোমরা আসলেই এখান থেকে উপকৃত হবা যেদিন পরীক্ষা দিবা, যে কোনো বিশ্ববিদ্যালয়ে চবি হোক, চবি বি ডি, রাবি এ হোক। আবার শুধু রাবি স্পেশাল ক্লাস কিন্তু সামনে থাকবে পেইড ব্যাচে, গুচ্ছর ক্লাস শুরু হয়ে যাবে। সকল মৌলিক জিকে হোক, বাংলাদেশিক, আন্তর্জাতিক, সাম্প্রতিক, আইসিটি সব পাবা। গুচ্ছ হোক, রাবি হোক, তোমার টার্গেট 7 কলেজ হোক, নার্সিং হোক, মাত্র 400 টাকায় তোমরা ভর্তি হতে পারবা। যারা মিস করতেছো পরে আফসোস করবা, পরে বাবা যে এটা আমার লাইফের বেস্ট ইনভেস্টমেন্টটা হতো যদি আমি, কারণ আমি কমন পড়ার পর কিন্তু ভিডিও আপলোড করব। সো জাস্ট নাবিলস জিকে ফেসবুক পেজ, এখনই নাবিলস জিকে ফেসবুক পেজ, যেখানে ফেসবুকে ক্লাস দেখছো সেখানে তোমরা ডক দিয়ে ফেলো নাবিলস জিকে। সো ওয়ান গালা কাদের উৎসব? তোমরা লিখছো গারোদের, উত্তর সঠিক। ত্রিপুরাদের কি বৈশুক, কি বৈশুক উৎসব। চাকমাদের বিজু, আর মারমাদের কি সাংগ্রাই না? আচ্ছা, আর গারোদের হচ্ছে এই ওয়াঙ্গালা বা ওয়ানগালা, গারোদের ওয়াঙ্গালা বা ওয়ানগালা, ওয়াঙ্গালা বা ওয়ানগালা। উত্তর করো। জীবন থেকে নেওয়া এই চলচ্চিত্রটির পরিচালককে? আমি আবারও বলছি, চলচ্চিত্র, চলচ্চিত্র এই টপিকটা যেহেতু প্রশ্ন আমি এখানে সলভ করাই দিলাম, এই টপিকটা একটু ভালো করে দেখবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। চলচ্চিত্র টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, সো আমি দিয়ে দিলাম, একটু ভালো করে দেখতে হবে। সো দেখি কারা উত্তর করতে পারো, যে দেখি 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 কারা উত্তরটা করতে পারো। যে চলচ্চিত্র থেকে প্রশ্ন আসছে, জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালককে? জীবন থেকে নেওয়া, জীবন থেকে নেওয়া, জীবন থেকে নেওয়া এই চলচ্চিত্রটির পরিচালককে? তোমরা উত্তর করতেছো জহির রায়হান, উত্তর সঠিক জহির রায়হান। আর দেরি করলাম না, জহির রায়হান হবে উত্তর সঠিক, জহির রায়হান, জহির রায়হান, জহির রায়হান, জহির রায়হান। ওকে, চলচ্চিত্র আরেকটা পড়াই। কোন চলচ্চিত্র 1947 বা 47-এর দেশভাগ নিয়ে নির্মিত? দেশভাগ, 10 ভাগ, চিত্রা নদীর পারে, আবার তোরা মানুষ হ, নদীর নাম মধুমতি। এটাই খুব সম্ভবত আমাদের লাস্ট প্রশ্ন, এরপরে হয়তো আর প্রশ্ন নেই। তারপরে কিছু প্রাসঙ্গিক কথাবার্তা বলবো, তোমরা যদি শুনো তোমাদের অনেক 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 ফায়দা হবে ইনশাল্লাহ। কোন চলচ্চিত্র 47-এ দেশভাগ নিয়ে? তো এখন আমি যেটা বলছিলাম তোমাদেরকে আমি লাখ টাকা দিতে পারবো না, কিন্তু এই একটা পৃষ্ঠা দিতে পারবো। এই পৃষ্ঠাটা যদি তোমাদের কাছে থাকে, এই বইয়ের মোটামুটি বেশি যে ভুলগুলো, সেটার সঠিক উত্তর কী হবে? এই পৃষ্ঠাটা আমি কি করব, একটা ভাঁজ করবো। এইভাবে অনেকগুলো ছাপাইছি, যারা বই অর্ডার করবা একটা ভাঁজ করছি, এই ভাঁজ করে তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠায় দিয়ে কুরিয়ার করে পাঠাবো, কুরিয়ার করে পাঠিয়ে দিব। এখন এই বইটা কেন অর্ডার করতে হবে আমি অলরেডি বলেছি। সাধারণ জ্ঞানের প্র্যাকটিসের জন্য, মডেল টেস্ট দেওয়ার জন্য, অনলাইনে এক্সাম দেওয়ার জন্য। অনলাইনে এক্সাম কীভাবে দেওয়া অনেকে ভাবতে পারো, অনেকে এত দেখো নাই। তোমরা 500-700 টাকা দিয়ে এক্সাম ব্যাচ কিনো জিকের প্র্যাকটিস করার জন্য। কী দরকার? এই বই থাকলে এক্সাম ব্যাচ, মডেল টেস্ট, প্রত্যেক টপিকের এক্সাম, জিকের প্রশ্ন ব্যাংক একসাথে হয়ে যাচ্ছে। আমি তোমাদের একটু দেখাই। ধরো তোমার ফোনে এমবি আছে বা ওয়াইফাই আছে না? এমবি বা ওয়াইফাই থাকলে অনেকের ফোনে স্ক্যানার থাকে বা ক্যামেরাতে স্ক্যানার থাকে। অন করবা, অন করে কি করবা তুমি? ওই ফোনই বন্ধ হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, মার হাবা। তাইলে আমি একটু আইফোনটা দিয়ে দেখাই দিই তোমাদেরকে। আরেকটা ফোন আছে আমার কাছে। সো বুঝতে হবে, তুমি ফোনের ক্যামেরা অন করলা, ফোনের ক্যামেরা অন করলা, করার পর এই যে বইটা আছে, এই বইটার প্রত্যেক চ্যাপ্টারে কিউআর আছে। ওই চ্যাপ্টারে কিউআর স্ক্যান করলে এক্সাম দিতে পারবা। আমি একটা উল্টাইলাম, ধরো যে কোনো একটা পৃষ্ঠা উল্টাইলাম। ধরো আমি এই পৃষ্ঠাটা উল্টাইলাম, এটা মুক্তিযুদ্ধ টপিক থেকে। এই পৃষ্ঠা দেখো, একটা কিউআর আছে না? এই যে কিউআরটা, এইটাতে ধরলেই দেখো, এই যে এটাতে ধরবো, দেখো এটাতে ধরলেই দেখো স্ক্যানার চলে আসবে। দেখো এটাতে ধরবো, সাথে সাথে কিন্তু স্ক্যানার মানে লিঙ্ক চলে আসবে। সো আমরা কিন্তু কি করতে পারবো? পরীক্ষায় উত্তর করতে পারবো। এই যে দেখো আমরা এই যে এখানে গেলেই কিন্তু একটা লিঙ্ক চলে আসে, নিচে দেখো লিঙ্ক চলে আসছে, ওই যে গুগল ফর্মের লিঙ্ক। আমরা যদি জাস্ট এটাতে ক্লিক করে দেই, আমরা কিন্তু উত্তর করতে পারবো। এই যে ক্লিক করে দিলাম, গুগল ফর্মের লিঙ্কে ক্লিক করে দিলাম, দেখো এই যে পরীক্ষা চলে আসবে। দেখো একটা অনলাইন এক্সাম চলে আসবে। সো এই অনলাইনে এক্সাম দিতে গেলে এই বইটা তোমাদের কাছে থাকলে তোমাদের কিন্তু আর কিচ্ছু লাগবে না।
কিউআর করলাম, একটু সময় নেবে যেহেতু নেট একটু দুর্বল আমি জানো। দেখো তোমরা উত্তর করতে পারো, এই যে এই চ্যাপ্টারের উপর দেখবা অনলাইনে অপশন দাগায় তোমরা কিন্তু কী করতে পারবা, পরীক্ষা দিতে পারবা। তোমরা কী করতে পারবা, পরীক্ষা দিতে পারবা। তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবা, অপশন দাগায় পরীক্ষা দিতে পারবা, পরে তুমি সাবমিট করতে পারবা, কয়টা সঠিক উত্তর ভুল উত্তর দেখতে পারবা, প্রত্যেক চ্যাপ্টারে দেওয়া আছে। সো এই বইটা এক্সাম। তারপরে বিগত সালের প্রশ্ন, ঢাবি রাবি চবির জিকের সকল জিকে প্রশ্ন, জিকের এই দেখো তোমরা জাস্ট এটা দেখো, সূচিপত্র দেখলে বুঝবা এই সকল টপিকের কি আছে, তোমার এমসিকিউ আছে, ধরে ধরে এমসিকিউ। সো যারা অর্ডার করতে চাও জাস্ট আমার ফেসবুক পেজ নাবিলস জিকেতে নক দিয়ে ফেলো। কোথায় নক দিতে হবে, নাবিলস জিকে ফেসবুক পেজে নক দিতে হবে। এটা চাকরির জন্য, অ্যাডমিশনের জন্য, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এটা অর্ডার করতে চাইলে নাবিলস জিকে আমার ফেসবুক পেজে, অনেকেই জানো। যারা এতক্ষণ ক্লাসটা দেখছিলে অনেক ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছিলে, ফেসবুকে এই ক্লাসগুলো লাইভ হয়, লাইভ দেখার জন্য নাবিলস জিকে এই ফেসবুক পেজটা ফলো দিয়ে ফেলতে পারো। কোর্সে ভর্তি হওয়ার জন্য, বই অর্ডার করার জন্য এটাতে নক দিবা। আর যাদের টার্গেট সামনে গুচ্ছ, রাবি চবির জন্য সাজেশান দিয়েছি, শর্ট সাজেশান, তুমি একদিনেই দেখতে পারবা, একদিনই প্র্যাকটিস করতে পারবা। যে টপিকগুলো আমি আইডেন্টিফাই করে দিয়েছি পেইড গ্রুপে, চবি, রাবি, গুচ্ছ, 7 কলেজ, নার্সিং, ন্যাশনাল জিকে দরকার তোমার সবগুলো বিশ্ববিদ্যালয়ের। একবার টাকা পে করে স্বল্প টাকা একটা করতে পারবা, মাত্র 400 টাকা ডিসকাউন্টে। 2-1 দিন থাকবে এই ডিসকাউন্ট। নাবিল জিকে পেজে নক দাও, আজকে নক দিয়ে ফেলো। যে আগে নক দেবে তাকে আগে অ্যাড করা হবে। অলরেডি কিন্তু আমার 5000 স্টুডেন্টস হয়ে গেছে। সো তুমি কেন মিস করবো ওরা ভালো করলে? আর যারা এসএসসি 25-26 ব্যাচ, তোমাদের জন্য প্রি অ্যাডমিশন জিকের ক্লাস কিন্তু শুরু হবে। সো এখন থেকে যদি তুমি প্রিপারেশন নাও, সামনে ভালো করবা। সো তোমাদের জন্য অনেক দোয়া থাকলো। সবাই ইফতার সেহরি করো, আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য চেষ্টা করছি। আর ক্লাসটা ভালো লেগে থাকলে তোমরা আবারও যুক্ত হবা। আজকে 5 মার্চ, আজকে দিনেও সারাদিন 5 মার্চ থাকবে। আগামীকাল 6 মার্চ, আগামীকাল রাত 6 মার্চ। আমরা কিন্তু 6 মার্চেও আবারও 2টা বাজে ক্লাসে আসবো ইনশাল্লাহ। আবারও 2টা বাজে ক্লাসে আসবো এই নাবিল জিকে পেজে, তোমরা দেখতে পাবা ইনশাল্লাহ। সো ক্লাসটা করো। যারা যুক্ত হওয়ার, বই অর্ডার করার, আজকেই নক দিয়ে ফেলো, এখনই নক দিয়ে ফেলো নাবিল জিকে পেজে। ইউটিউব থেকে দেখছিলে যারা সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক থেকে যারা দেখছিলে ফলো করে দাও। আর হ্যাঁ, সকল ক্লাস কিন্তু আবার ইউটিউবে সেভ থাকে, আগের বছরের ক্লাস, ফ্রি লাইভ ক্লাস। যারা ইউটিউবে সাবস্ক্রাইব করো নাই তারা কিন্তু ওই ক্লাসগুলো পাবা না। তারা ইউটিউবে গিয়ে নাবিল হাসান অফিসিয়াল সার্চ করলে কিন্তু পেয়ে যাবা। এই যে ক্লাসে যেহেতু ক্লাস শেষ, আমি একটু তোমাদের বলে দিই। এই নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিতে পারো। এইটাতে তোমরা সকল আগের ক্লাসগুলো, আগের যত ক্লাস, এখানে কিন্তু তোমরা সব করা, আরও অনেক আছে তোমরা কিন্তু করে ফেলতে পারবা এই ইউটিউব চ্যানেল থেকে, নাবিল হাসান অফিসিয়াল থেকে। সবাই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে ক্লাসগুলো করা শুরু করে দাও। সো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো ইনশাল্লাহ। পেইড ব্যাচের জন্য স্টুডেন্টরা আলাদা করে রাবির জন্য ভর্তি হতে হবে না। যারা অলরেডি আমার পেইড ব্যাচে আসো তোমাদের জন্য আলাদা ভর্তি হতে হবে না। যারা হও নাই তোমাদের জন্য ভর্তি হতে হবে। আর যাদের আর্থিক সমস্যা আমাকে জানাইলে আমি আরও ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ। সো যারা বই অর্ডার করার, কোর্সে অ্যাড করার, জাস্ট এখনই নক দিয়ে ফেলো। আর ক্লাসটা ভালো লেগে থাকলে একটা রিয়েক্ট দিয়ে শেয়ার করে বন্ধুদেরকে একটু মেনশন করে রেখো। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা, সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি। সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো। সবার স্বপ্ন পূরণ হোক, এই জন্য আমি অলওয়েজ দোয়া করি। আসসালামু আলাইকুম। তোমরা পিডিএফ, আচ্ছা পিডিএফ কই পাবা, তাই তো? ওকে ঠিক আছে। পিডিএফটা নিয়ে অনেকের কথা ভাই, পিডিএফটা কই পাবো। দেখো আমার যে গ্রুপটা আছে, এই যে দেখতে পাচ্ছ নাবিলস জিকে ফ্রি লাইভ ক্লাস গ্রুপ, আমি গ্রুপটাতে গেলাম। আমি তোমাদেরকে বলে দিই, যারা যুক্ত নাই যুক্ত হয়ে যাও। এই নাবিলস জিকে ফ্রি লাইভ ক্লাস গ্রুপ ফেসবুক গ্রুপটা আছে। এইখানে তোমরা সেহরির পর এখানে পোস্ট করে দিব এই গ্রুপে, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিও। পিডিএফ ছবি 2 আকারে দিব। নাবিল জিকে ফ্রি লাইভ ক্লাস গ্রুপ, এখানে পিডিএফটা পাবা। আবার আগামীকাল যে ক্লাস হবে সেখানে পিডিএফও পাবা। সো ক্লাসটা প্রথম থেকে যারা লেটে এসেছো করে ফেলো, যেভাবে বলেছি সেভাবে করে ফেলো। অনেক অনেক দোয়া থাকলো। আসসালামু আলাইকুম। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।